শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে কি? হ্যাঁ, শুরু হয়ে গেছে। আমি আমার এডিট থেকে বুঝতেই পারছি। এখানে ঠিক আছে, এখানে কল করতে হবে। আজকে আমরা ঠিক সময়ে, আমাদের নির্ধারিত সময়ে আমরা আজকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছি। তোমরা খুব দ্রুত সবাই জয়েন করে ফেলো, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলবা। আজকে আমাদের যে ভেক্টরের সিকিউ আছে, সেই ভেক্টরের সিকিউ এর উপরে আমাদের লাইভ ক্লাস হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 1 মিনিটের মধ্যে 28 জন জয়েন করে ফেলেছে। সুরভি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। তোমরা যারা জয়েন করো নাই তারা একটু দ্রুত জয়েন করে ফেলো এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। আজকে আমরা আমাদের যে সেটআপ আছে সেই সেটআপটা ঠিক করে ফেলছি আজকে, এবং আশা করি আমাকে আজকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। 6 to 6 আমার বন্ধু লিখেছে আজকে পারফেক্ট স্যার। তুমি লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মাহি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের সবাইকে ওয়ালাইকুম সালাম জানাচ্ছি। তামজিদ লিখেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি তোমাদের জন্য, তাড়াতাড়ি চলে আসছি আজকে। আগামীকাল গতকাল যেহেতু আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে যান্ত্রিক গোলযোগ ছিল, সেই যান্ত্রিক গোলযোগের জন্য আমরা আমাদের যে ক্লাসটা সেই ক্লাসটা নিতে পারি নাই, এই জন্য সমস্যা ছিল। আজকে ইনশাল্লাহ তোমাদের ভেক্টরের যে সিকিউ পার্টটুকু আছে, সেই সিকিউ পার্টটুকুর একদম এ টু জেড আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু সবাই কাইন্ডলি গ্রুপে জয়েন হয়ে যাবা। সাউন্ড কম বলতেছে। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সাদাব ভাই লিখছে এখন সুন্দর লাগছে দেখতে, থ্যাংক ইউ ভাইয়া। সাউন্ড কম মনে হচ্ছে, আপনাদের সাউন্ড বাড়া দিয়ে দেখেন তো। ঠিক আছে, সাউন্ড বাড়ানো আছে আর কি। জি ভাই, সাদাব ভাই লিখেছে শুরু করে দাও। জি ভাই শুরু করবো, একটু সাউন্ডটা আমরা একটু চেক দিব, একটু 1 মিনিট। ওকে, এখন ঠিক হয়ে যাবে। সাউন্ডে প্রবলেম, এখন ঠিক হয়ে যাওয়ার কথা। একটু চেক দিয়ে দেখো প্লিজ, একটু জানাও আমাকে এখন তোমাদের সাউন্ড ঠিক আছে কিনা। আমি যে ডিভাইস আছে সেই ডিভাইসটা একটু চেঞ্জ করে নিয়েছি, এখন ঠিক আছে কিনা একটু আমাকে জানাবা প্লিজ। হ্যাঁ, এখন ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে আশা করি ঠিক হয়ে গেছে। অলরেডি তোমরা 100 জন চলে আসছো লাইভে। তাহলে আজকে আমরা একটা দারুণ একটা ক্রিস্টাল ক্লিয়ার ক্লাস করব। ভেক্টরের উপরে যত সিকিউ আছে এতটুকু শুধু তোমাদেরকে ক্লাস শুরুর আগে কথা বললাম যে যদি ধৈর্য ধরে আগামী 2 কিংবা 2.5 ঘন্টা যতক্ষণ আমাদের ক্লাসটা চলবে, ততক্ষণ যদি তুমি খুব সুন্দর মতো মনোযোগের সহিত এই ক্লাসটা করতে পারো, তাহলে ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে তুমি একটা সিকিউ তোমাদের যে ফাইনাল পরীক্ষা আছে এইচএসসিতে ইনশাআল্লাহ কমন পাবা। চলো আমরা সেভাবেই ঠিক যতটুকু লাগবে কাট টু কাট ঠিক ততটুকুই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের আলাপ আলোচনায় চলে যাই। তো শুরুতেই আমি তোমাদেরকে ইতিহাসের সেই বিখ্যাত সূত্র যেটা তোমরা 71 সাল থেকে পড়ে আসতেছো, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, সেই সামান্তরিক সূত্র সম্পর্কে আমি একটু আইডিয়া দিতে চাই, একটু ঝালাই নিতে চাই তোমাদেরকে বেসিক্যালি, কারণ এই সূত্রতে পড়ানোর কিছু নাই, তোমরা অলরেডি পড়ে ফেলছো। অলরেডি তোমরা এই সূত্রটা জানো, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো ভাইয়া আমরা সবাই জানি দুইটা ভেক্টরকে যোগ করলে যে যোগফলটা পাওয়া যায় তাকেই মূলত বলা হয় ভেক্টরের লব্ধি। তো আমরা জানি সবাই। তো দেখেন তো ভাইয়া, আমার কাছে ধরেন এখানে একটা বস্তু আছে,
এখন এইখানে থাকা এই বস্তুটাকে আমি যদি এই দিক দিয়ে টান দেই, তাহলে এই বস্তু কোন দিকে আসবে? টান দিচ্ছি মানে কি প্রয়োগ করতেছি ভাইয়া? বল প্রয়োগ করতেছি। আর বল কিন্তু ডেফিনেটলি ভেক্টর রাশি ভাইয়া, মাথায় রাখবেন। তাহলে এই বস্তুটাকে আমি যখন এইদিকে টান দিব, এই বস্তুটা কিন্তু এই যে যেদিকে বল প্রয়োগ করব সেই দিকে গতিশীল হবে। এবার এই বস্তুটাকে আমি যদি এই দিকে বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা কোন দিকে গতিশীল হবে? এদিকে গতিশীল হবে। কিন্তু আমার প্রশ্ন হইতেছে, যদি এই দুই দিকে একই সাথে বল প্রয়োগ করা হয়, চিন্তা করে দেখেন, এখানে ধরেন এখানে আমাদের রাফি ভাই আছে, তাহলে এই যে রাফি ভাইয়ের দুইটা বউ আছে, তো রাফি ভাইকে একজন এদিকে টানতেছে, একজন এদিকে টানতেছে, আর একজন এদিকে টানতেছে। তাহলে চিন্তা করে বলেন তো, তাহলে রাফি ভাই এখন কোন দিকে যাবে? রাফি ভাইয়ের গতি কিন্তু মাঝ বরাবর হবে। আপনারা চাইলে বাসায় এটাও টেস্ট করে দেখতে পারেন। এখানে একটা বস্তু নিবেন, ওই বস্তুর মধ্যে দুইটা দড়ি সেট করবেন, তারপর দুইটা দড়িকে দুই হাত দিয়ে এদিক ভাবে টানতে থাকবা, দেখবা বস্তুর একদম মাঝ বরাবর চলে আসবে। তার মানে আমরা বলতে পারি ভাইয়া যে দুইটা ভেক্টরের যে আলটিমেট এফেক্ট বা দুইটা ভেক্টরের যে যোগফল, সেটা ওই দুইটা ভেক্টরের কোন বরাবর হয়? মাঝ বরাবর হয়। আর ঠিক এই কথাটাই বলতেছে কে? এই কথাটাই বলতেছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বলতেছে যে যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করে, তাহলে ওই সন্নিহিত বাহু দুইটার মাঝখান দিয়ে যে কর্ণটা যাবে সেটাই মূলত তাদের যোগফল বা লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এভাবেও চিন্তা করা যাইতে পারে যে এখানে আমাদের ধরো একটা বস্তু আছে, তো এই বস্তুটাকে একজন এদিকে টানতেছে আর একজন এদিকে টানতেছে। তাহলে বলেন তো ভাইয়া, দুইজন যদি দুই দিকে একই সাথে টানতে থাকে, তাহলে এই বস্তু না যাবে এদিকে পি এর দিকে, না যাবে কিউ এর দিকে, যাবে কোন বরাবর ভাইয়া? যাবে কিন্তু মাঝ বরাবর। তাহলে এই যে আলটিমেট এফেক্ট পাইলাম মাঝ বরাবর, আর এইটাই হইলো তাহলে কার কার যোগফল বলেন তো? এই আর হইলো কিন্তু ভাইয়া আমাদের পি আর কিউ এর যোগফল। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন বলো, দুইটা ভেক্টরের যোগফল অলওয়েজ কি রাশি ভাইয়া? দুইটা ভেক্টরের যোগফল অলওয়েজ ভেক্টর রাশি। তাহলে এই আর যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এর দুইটা প্রপার্টি আছে, একটা হলো তার মানের প্রপার্টি আর একটা হলো তার দিকের প্রপার্টি। তো আমরা সবাই জানি যে আর এর মান বের করার সূত্র কি? আর এর মান বের করার সূত্র হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা, যেখানে পি হলো প্রথম ভেক্টর, কিউ হলো দ্বিতীয় ভেক্টর, এবং আলফা হলো এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। মনে রাখবেন, এই আলফা হলো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এবং আমাদের এখানে দিক নির্ণয়ের যে সূত্র আছে, তো ভাইয়া একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো যে পদার্থবিজ্ঞানে যত ধরনের দিক আছে, সব ধরনের দিককে মূলত আমরা কোণের মাধ্যমে প্রকাশ করি। কিসের মাধ্যমে ভাইয়া? কোণের মাধ্যমে কিন্তু প্রকাশ করি। তাহলে এই আরটা পি এর সাপেক্ষে যে কোণ করছে, অথবা এই আরটা কিউ এর সাপেক্ষে যে কোণ করছে, সেটাই হবে মূলত লব্ধির দিক। তো আমরা ধরে নিলাম যে পি এর সাপেক্ষে কোণটা করছে এবং এই কোণটা হলো থিটা। তাহলে আর পি এর সাপেক্ষে যে কোণটা করছে সেটাই মূলত আর এর দিক নির্ণয়ের সূত্র। আর এই সূত্রটা আমরা লিখতেছি এইভাবে যে tan থিটা ইজ ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা তোমরা পড়ে ফেলছো, এখান থেকে পড়ানোর কিছু নাই লাস্ট মোমেন্টে এসে। এখন কথা হইতেছে, এই সূত্র তো তোমরা সবাই মুখস্থ রাখো, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয় কখন জানো? সমস্যা হয় যখন এই ছবিটা একটু উচকায় ভেচকায় দেওয়া থাকে। মানে ধরো এভাবে ছবিটা দেওয়া আছে, এই ভেক্টরটা ধরো এ ভেক্টর, এই ভেক্টরটা হলো বি ভেক্টর। এখন বলেন তো ভাইয়া, এই দুইটার লব্ধি কোন বরাবর হবে? ডেফিনেটলি এই দুইটার লব্ধি তাদের মাঝ বরাবর হবে। অর্থাৎ এই দুইটাকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক তৈরি করি, তাহলে এই সামান্তরিকের কর্ণটাই মূলত এই দুইটার যোগফল বা লব্ধি নির্দেশ করবে। তাহলে লব্ধির মান নির্ণয় সূত্র তো তোমরা জানোই, এখানে লিখেই দিয়ে রাখছি। এখন আমার প্রশ্ন হলো, এই কোণটা যদি থিটা কোণ হয়, তাহলে এখন এই tan এর সূত্রটা আমরা কিভাবে লিখবো? যে tan থিটা দিক নির্ণয়ের জন্য যে কোণ, সেই কোণের সূত্রটা আমরা কিভাবে লিখবো? তো তার আগে আমাদের এই মেইন সূত্রটার দিকে একটু চলো ফোকাস দেওয়া যাক। তো ভাইয়া একটু দেখেন তো, এইখানে আমাদের যে লব্ধিটা আছে, এই লব্ধিটা বেসিক্যালি কার সাপেক্ষে বা কার সাথে কোণ করছিল বলতো? পি এর সাপেক্ষে বা পি এর সাথে কোণ করছিল। তো মনে রাখবেন, লব্ধি যার সাথে কোণ করছে, এখানে আমি তাকে কিভাবে বসাইছি ভাইয়া? দেখেন তো, একা একা বসাইছি না, এর সাথে কি সাইন কস কাউরে বসাইছি? বসাই নাই। তাহলে এই সূত্রটা মনে রাখার জন্য একটা ছন্দ বলে দিচ্ছি, এই ছন্দটা একটু সুন্দর করে মনে রাখবা। সেটা হইতেছে যে যার অ্যাঙ্গেল, মানে লব্ধি যার সাপেক্ষে বানাবে অ্যাঙ্গেল, তারে বসাবেন সিঙ্গেল। এভাবে মনে রাখবেন। আমি আবারও বলছি, রিমাইন্ডার। তাহলে যার সাপেক্ষে লব্ধি বানাবে অ্যাঙ্গেল, তারে বসাবেন সিঙ্গেল। এখন বলেন তো, ট্যান সমান কি বলা যায়? ট্যান সমান সেই ইতিহাসের বিখ্যাত সূত্র তোমরা পড়ে আসছো, সাইন বাই কস। তাহলে এটা ভাবে মনে রাখবেন। দেখেন যে লব্ধি যার সাপেক্ষে অ্যাঙ্গেল বানাইলো, তারে আমরা একা একা বসাইছি। আর বাকি আছে কি ভাইয়া? বাকি আছে কিউ। কিউ একবার সাইন আলফারে নিয়ে বসবে, কিউ একবার কজ আলফারে নিয়ে বসবে, কারণ সাইন বাই কস যেন ট্যান। তাহলে এখানের এই যে সূত্রটা আছে দিক নির্ণয়ের সূত্র, এই দিক নির্ণয়ের সূত্রটা মনে রাখার টেকনিক হলো, যার অ্যাঙ্গেল সে বসবে সিঙ্গেল, সাইন বাই কজ যেন ট্যান। অর্থাৎ যেটা বাকি থাকবে সেটা কিন্তু একবার সাইন রে নিয়ে বসবে, একবার কজ রে নিয়ে বসবে। তাহলে এখন চলো তো দেখি আমাদের এই ছবিটাতে কি অবস্থা। ভাইয়া এই ছবিটাতে
আমার লব্ধিটা কিন্তু কার সাপেক্ষে কোণ তৈরি করছে, বি এর সাপেক্ষে কোণ তৈরি করছে। তাহলে একটু আগেই তো আমরা বললাম যে যার সাপেক্ষে অ্যাঙ্গেল সে বসবে সিঙ্গেল, তাহলে বি এর সিঙ্গেল বসাই দিব। এখন বাকি আছে কি বলতো, এ। তাহলে এ একবার কারে নিয়ে বসবে, সাইন আলফারে নিয়ে বসবে, এ একবার কজ আলফারে নিয়ে বসবে, কারণ আমরা জানি সাইন বাই কজ যেন ট্যান। তাহলে আশা করি তোমরা এই সূত্রটা এভাবে অ্যাপ্লাই করতে পারবা। এবার আমরা একটু লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নিয়ে কথাবার্তা বলতে চাই, কারণ এখান থেকে একটা আমাদের সৃজনশীল প্রশ্ন এসেছিল। জি, ও ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটু কমেন্ট চেক করব আজকে, যাতে কোনো সমস্যা না হয়। এজন্য আমরা আমাদের টিম সর্বক্ষণিক প্রস্তুত। কোনো সমস্যা হচ্ছে কিনা একটু আমাকে জানাবা। ওকে, ঠিকঠাক আছে আশা করি। ওকে, কোনো সমস্যা আশা করি নাই। তাহলে অলরেডি তোমরা অনেকেই চলে আসছো, তাহলে সব ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমাদের আলাপ আলোচনায় চলে যাই। তাহলে এবার চলো, আমরা বলতেছিলাম যে যার সাপেক্ষে অ্যাঙ্গেল সে বসবে সিঙ্গেল, আর সাইন বাই কস যেন ট্যান। এবার এখান থেকে আমরা এটাও দেখলাম। এবার আমরা কি নিয়ে কথাবার্তা বলবো, লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নিয়ে কথাবার্তা বলবো। তো ভাইয়া বলেন তো, এই যে লব্ধির যে ফর্মুলা, লব্ধির ফর্মুলাটা আমরা কি পাইছি দেখেন তো। লব্ধির ফর্মুলাটা আমরা পাইছি যে ভাইয়া আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন বলেন, এখানে পি আর কিউ এর তো একটা ফিক্সড ভ্যালু আছে, তাই না? তাহলে পি আর কিউ এর ভ্যালু ফিক্স, তাহলে এখানে আমাদের আর এর মান পি আর কিউ এর উপর যেমন ভাবে নির্ভর করে, তেমনি কিন্তু কজ আলফারও উপর ডিপেন্ড করে। এখানে সূত্র দেখেই তোমরা বুঝতে পারতেছো। মনে রাখবা এখান থেকে যে লব্ধি সবসময় কিন্তু দুইটা ভেক্টরের মানের উপর শুধুমাত্র নির্ভর করে না, তাদের মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। তাহলে এখন ভাইয়া বলেন তো, আমরা যদি এখানে কজ আলফার মানটাকে ম্যাক্সিমাম করে ফেলি, তাহলে এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে একটা ম্যাক্সিমাম পার্ট কি হবে, যোগ হবে, ফলে আর এর মান হবে ম্যাক্সিমাম। আর কজ আলফার মানটাকে আমরা যদি মিনিমাম করে ফেলি, তাহলে এইটুক পার্টের সাথে একটা মিনিমাম অংশ যোগ হবে বা মিনিমাম মান যোগ হবে, ফলে আর এর মান হবে মিনিমাম। মানে সোজা বাংলা কথা, এখানকার প্লাস চিহ্নটা কিসের মতো আচরণ করবে, সমানুপাতিকের মতো আচরণ করবে। আমরা যদি কজ আলফার মান ম্যাক্সিমাম করি, এইটুক পার্টের সাথে ম্যাক্সিমাম মান যোগ হয়ে আর হবে ম্যাক্সিমাম। কজ আলফার মান যদি মিনিমাম করি বা মিনিমাম বসাই, এইটুক পার্টের সাথে একটা মিনিমাম মান যোগ হয়ে আর এর মান হয়ে যাবে মিনিমাম। তাহলে এখন বলেন তো ভাইয়া, কজ আলফার ম্যাক্সিমাম মান কত? আমরা সবাই জানি কজ আলফার ম্যাক্সিমাম মান হলো 1। তাহলে তোমরা যদি কজ আলফার মানটা 1 বসায় দাও, তাহলে আর এর কেমন মান বের হবে, আর এর কিন্তু ম্যাক্সিমাম মান বের হবে। তাহলে ভাই আমি যদি আর ম্যাক্স বের করতে চাই, তাহলে আর ম্যাক্স সমান কি বলা যাইতে পারে বলো তো? আর ম্যাক্স সমান আমরা বলতে পারবো যে এখান থেকে আমরা বলতে পারবো যে রুট অফ আর, বলেন তো তাহলে কি আসতেছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আর কজ আলফার মান কত বসাইছি ভাইয়া, 1 বসাইছি। তাহলে দেখেন ইতিহাসের একটা বিখ্যাত সূত্র, যেটা একদম পলাশির যুদ্ধের আমল থেকে পড়ে আসতেছো তোমরা, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার জানি সূত্র ভাইয়া? এটা হলো a প্লাস বি অল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে আর ম্যাক্স সমান লেখা যায় রুট ওভার পি প্লাস কিউ অ স্কোয়ার। এখন বলেন তো, এখানে স্কোয়ারের রুট যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আর ম্যাক্স সমান কি বলা যায়? আর ম্যাক্স সমান বলা যায় পি প্লাস কিউ। তার মানে মনে রাখতে হবে, লব্ধির সর্বোচ্চ মান হলো দুইটা ভেক্টরের কি ফলের সমান, যোগ ফলের সমান। আমি আবারও বলছি, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে দুইটা ভেক্টরের যোগ ফলের মানের সমান। এখন আপনাকে এটা জানতে হবে যে দুইটা ভেক্টরের যখন আমরা যোগ করলাম বা লব্ধির যখন সর্বোচ্চ মান বের করলাম, তখন সর্বোচ্চ মান বের করতে যায় আমি কজ আলফার মানটা কত বসাইছি ভাইয়া? 1 বসাইছি। এখন বলেন তো, কজ আলফার মান যদি আমি 1 বসাই, তাহলে কস কত ডিগ্রির মান 1 ভাইয়া? কস 0 ডিগ্রির মান 1 আমরা সবাই জানি। তার মানে কস 0 ডিগ্রির মান মানে কি? আলফা মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না? আমরা জানি আলফা মানে হলো ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, এবং সেই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যদি হয় 0 ডিগ্রি, তাহলে বলেন তো তারা কেমন দিকে ক্রিয়া করছে? নিঃসন্দেহে তারা একই দিকে ক্রিয়া করতেছে। অর্থাৎ পি যে দিকে ক্রিয়া করতেছে, কিউও কিন্তু ভাইয়া সেই দিকেই ক্রিয়া করতেছে। তাহলে কি শিখলা ভাইয়া? এখান থেকে শিখলা যে জিনিসটা, সেটা মাথায় রাখতে হবে, সেটা হইলো যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধি হয় তাদের যোগফলের মানের সমান। আমি আবারও বলতেছি, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়, এবং সেই সর্বোচ্চ মানটা হচ্ছে
ভেক্টর দুইটার যোগফলের মানের সমান। আশা করি এতটুকু বুঝতে পারছো কিনা ধিপধাপ কমেন্ট দিতে থাকো। তাহলে আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে আমার সাথে সাথে একবার বলো তো, নিজে নিজে বলো, আমার সাথে সাথে বলো, লাইভ দেখতে দেখতে বলো ভাইয়া, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি হয় কি হয়? সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ মানটা হচ্ছে ভেক্টর দুইটার কি ফলের সমান? যোগফলের মানের সমান। এখন ভাইয়া চলেন তো আমরা লব্ধির সর্বনিম্ন মান দেখব। তাহলে আমাকে যদি লব্ধির সর্বনিম্ন মান বের করতে হয় তাহলে বলেন তো আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু ভাইয়া এখানে কজ আলফা সর্বনিম্ন মান বসাইতে হবে। একটু আগে তোমাদেরকে এটা এলাবোরেট করছি, ব্যাখ্যা করছি, এক্সপ্লেইন করছি। এখন বলো কজ আলফা সর্বনিম্ন মান কত? কজ আলফা সর্বনিম্ন মান হচ্ছে -1, তোমরা সবাই জানো। এবার বলো ভাইয়া এখানে আর সমান কি বলা যাবে? √p² + q² + 2p/q। আমি যদি কজ আলফার মান মিনিমাম বসাই তাহলে আর এর মান পাওয়া যাবে মিনিমাম। সো ডেফিনেটলি তাহলে এবার বলেন তো ভাইয়া সূত্র কার পড়তিছে? এটাও তো পড়া সূত্র, তোমার দেখো তো অনেক চেনা চেনা লাগে ভাইয়া, তবুও আছে না। তাহলে ভাইয়া কি বলা যায় বলেন তো? a² - 2ab + b²। কোথায় যেন দেখেছি? ক্লাস 6-7 এর বইয়ে দেখেছিলাম ভাইয়া। তাহলে বলেন এখানে কি লেখা যাবে? যে √p ডিফারেন্স q all square। তাহলে এখানে আমরা লিখতে পারবো p ডিফারেন্স q all square। তাহলে এখানে আর মিনিমামের মান কত আসতেছে? তাহলে আর মিনিমাম আসতেছে p ডিফারেন্স কিউ, মানে দুইটা ভেক্টরের কি ফলের সমান ভাইয়া? বিয়োগ ফলের সমান। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া a² - 2ab + b² এর সূত্র হলো a - b all square। বুঝলাম স্কয়ার আর রুট ভাইয়া ক্যান্সেল হইলো, কিন্তু এখানে এই মাইনাস চিহ্ন না দিয়ে ভাইয়া কোমর ভাঙ্গা চিহ্ন কেন দিচ্ছেন ভাইয়া? এটার কারণ হইলো ভাইয়া যে আমরা কিন্তু এখানে জানি না যে পি বড় নাকি কিউ বড়। এটা মানেও কিন্তু বিয়োগ, মানে পার্থক্য। কিন্তু যেহেতু আমরা জানি না পি বড় নাকি কিউ বড়, এই জন্য এটা দ্বারা বোঝাচ্ছি যে যদি হয় পি বড় তাহলে সূত্র হবে p - q, আর যদি হয় কিউ বড় তাহলে সূত্র হবে q - p। তাহলে যেহেতু রুটের ভেতরে আমার নেগেটিভ নাম্বার আনা যাবে না, এই কারণে এখানে এই চিহ্নটা দ্বারা আমি পার্থক্যকে বোঝাচ্ছি। তাহলে এতটুকু তোমরা শিওর যে ভাইয়া দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে, আচ্ছা বিপরীত দিকের কথা আগে পরে আসি। তাহলে আমাদের যে লব্ধির সর্বনিম্ন মান আছে সেই সর্বনিম্ন মানটা হচ্ছে ভাইয়া দুইটা ভেক্টরের কি ফলের সমান? দুইটা ভেক্টরের বিয়োগ ফলের সমান। এখন বলেন তো আলফার মান কত বসিয়ে, কজ আলফার মান আমরা কত বসিয়ে ভাইয়া আর মিনিমাম পাইছি -1 বসিয়ে। এখন বলেন তো ভাইয়া কস কত ডিগ্রির মান -1? আমরা সবাই জানি কস 180 মান -1। আর অ্যালফার মান যদি হয় 180 ডিগ্রি, তাহলে বলেন ভেক্টর দুইটা কেমন দিকে ক্রিয়া করতেছিল ভাইয়া? ভেক্টর দুইটা কি একই দিকে ক্রিয়া করতেছিল না বিপরীত দিকে? তোমরা জানো দুইটা বিপরীত দিকে ক্রিয়ারত জিনিসের মধ্যবর্তী কোণই কেবল কত ডিগ্রি হয়? 180। অর্থাৎ আমাদের পি যদি এইদিকে ক্রিয়া করে, কিউ যদি এইদিকে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ আলফা যদি হয় 180 ডিগ্রি, তাহলে লব্ধির কেমন মান পাওয়া যায়? লব্ধির ভাইয়া সর্বনিম্ন মান পাওয়া যায়, এবং সেই সর্বনিম্ন মানটা হচ্ছে ভেক্টর দুইটার বিয়োগ ফলের সমান। তাহলে যে দুইটা কথা শেখাইলাম এই দুইটা কথা একটু ভালো মতো আমার সাথে সাথে রিপিট দাও তো ভাইয়া। যা পড়বা এখানেই মুখস্থ করে ছাইড়া দিব, যতটুকু মুখস্থ করা লাগে আর কি। তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির কেমন মান পাওয়া যায়? সর্বোচ্চ মান পাওয়া যায় ভাইয়া। সেই সর্বোচ্চ মানটা হচ্ছে ভেক্টর দুইটার কি ফলের সমান? যোগ ফলের সমান। আর দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ আলফার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে লব্ধির কেমন মান পাওয়া যায়? সর্বনিম্ন মান, এবং সেই সর্বনিম্ন মানটা হচ্ছে ভেক্টর দুইটার বিয়োগ ফলের মানের সমান। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছোট্ট এমসিকিউ এসেছিল, তাহলে একটু আলাপ আলোচনা করে দেই, যেহেতু এটাই পড়াচ্ছিলাম। যদিও আজকে আসলে তোমাদের এমসিকিউ ক্লাস নেওয়ার কথা না, কিন্তু তারপরে এমসিকিউটা একটু বলে দিয়ে যাই ভাইয়া। প্রশ্ন এসেছিল এরকম যে 5 নিউটন এবং 15 নিউটন, 5 নিউটন এবং 15 নিউটন এই দুইটা বলের লব্ধি নিচের কোনটি হইতে পারে না? তাহলে বলেন তো অপশন ধরে, আমি অপশন দিয়ে দিলাম, ধরে নাও যে অপশন দিয়ে দিচ্ছি। 1 নম্বর অপশন হইল 20 নিউটন, 2 নম্বর অপশন হইল ভাইয়া, তোমরা অ্যান্সার লিখতে থাকো দেখি এতক্ষণ যা পড়ালাম সর্বোচ্চ সর্বনিম্ন মান নিয়ে এখান থেকে তোমরা বুঝতে পারছো কিনা। 20 নিউটন, 2 নম্বর অপশন দিয়ে দিলাম এখান থেকে 10 নিউটন, 3 নম্বর অপশন দিয়ে দিলাম 12 নিউটন, 4 নম্বর অপশন দিয়ে দিলাম ভাইয়া 25 নিউটন। জানলে ধিপধাপ অ্যান্সারটা লিখে ফেলো, রাইট অ্যান্সার কোনটা। তার মাঝখানেই আমি একটু তোমাদেরকে এটা সলভ দিয়ে ফেলি। ভাইয়া বলেন তো, একটু আগে আপনি শিখছেন যে দুইটা ভেক্টর যদি আমাদের ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মানটা হচ্ছে তাদের কি ফলের সমান? যোগ ফলের সমান। অর্থাৎ ভাইয়া আমরা যদি 15 আর 5 কে নরমাল যোগ করি তাহলে অ্যান্সার কত আসে? 20 নিউটন। তার মানে এদের লব্ধির সর্বোচ্চ মানই হচ্ছে 20, কোনো মান 20 থেকে বেশি হইতে পারবে না, ঠিক আছে? এবং সর্বনিম্ন মান হলো এই দুইটার কি ফলের সমান? বিয়োগ ফলের সমান ভাইয়া। তাহলে 15 আর 5 কে বিয়োগ করলে কত হয় ভাইয়া? কত হয়? 10 হয়। তার মানে এই 15 আর 5 এর লব্ধি 10 থেকে শুরু করে আলফার ভিন্ন ভিন্ন মানের জন্য, দুইটার মধ্যবর্তী কোণের ভিন্ন ভিন্ন মানের জন্য
10 থেকে শুরু করে 20 পর্যন্ত যে কোনো মান হইতে পারে, চাহে 10.1 হইতে পারে, 2 হইতে পারে, 11, 12, 13, হোয়াট এভার মে বি দ্য কেস, যে কোনো কিছুই আসতে পারে আলফা চেঞ্জ হইলে, কিন্তু কখনোই কোনো মান 10-এর থেকে ছোট হবে না, 20-এর থেকে বড় হবে না, কারণ সর্বনিম্ন মানটাই হলো 10, সর্বোচ্চ মানটা হলো ভাইয়া 20। তাহলে বলেন এই লিস্টের বাইরে কোনটা আছে ভাইয়া? 25। তাহলে 25 হলো আমাদের রাইট আনসার। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে তোমরা কমেন্ট দিতে থাকো, আমি কম কম কমেন্ট চেক দিব, ঠিক আছে? তাহলে তারপরেও তোমরা কমেন্ট দিতে থাকো, সবাই কমেন্ট করো, ঠিক আছে? যারা বেশি বেশি কমেন্ট করবে এবং যাদের বেশি বেশি অ্যান্সার ঠিক থাকবে তাদেরকে অনলাইনে চকলেট পাঠাই দিব, ঠিক আছে? কমেন্ট করতে থাকো। তাহলে এই ছিল আমাদের ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তাহলে লিখতে লিখতে বলে ফেলতো সবাই আমার সাথে সাথে, দিক নির্ণয়ের জন্য ফিজিক্সে কি ব্যবহার করা হয়? বলেন মাননীয় স্পিকার, কি ব্যবহার করা হয়? কোণ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কোণ। আর সেই কোণের সূত্র মনে রাখার টেকনিক কি? যার অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল, আর কি সাইন বাই কস যেন ট্যান। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার চলো আমরা আমাদের পরের অঙ্কটার দিকে চলে যাই। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র নিয়ে আমরা কথাবার্তা বললাম, এবার আমরা এখান থেকে অঙ্ক শুরু করব ভাইয়া। তো প্রথম অঙ্ক আজকের দিনের, দেখো এই যে অঙ্কটা তোমাদেরকে দিয়েছি, এই অঙ্কটা কিন্তু আমাদের আমির হোসেন স্যারের বইয়ের এক্সাম্পলে দেওয়া আছে, আমির হোসেন স্যারের বইয়ের এক্সাম্পলে, এবং এডমিশন একবার এসেছিল। খুব চমৎকার একটা অঙ্ক। চলো আমরা আলাপ আলোচনা শুরু করি। এখানে কি বলছে? এখানে বলছে স্থির পানিতে স্থির অবস্থায় দাঁড়ানো নৌকাটিকে চিত্র অনুযায়ী টানা হচ্ছে। নৌকার ভর হলো 100 কেজি। নৌকার ভর যদি 100 কেজি হয় তাহলে 10 সেকেন্ডে নৌকাটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখন ভাইয়া বলেন তো, এই নৌকাকে একজন যদি এই পার থেকে টান দেয়, এই নৌকাকে একজন যদি এই পার থেকে টান দেয়, তাহলে নৌকা যাবে কোন বরাবর? যাবে দুইজনের কোন বরাবর? মাঝ বরাবর। কারণ ভাই আমরা একটু আগেই শিখছি যে দুইটা ভেক্টরের লব্ধি অলওয়েজ তাদের কোন বরাবর হয়? তাদের মাঝ বরাবর হয়। অর্থাৎ তাদেরকে নিয়ে যদি একটা সামান্তরিক কল্পনা করা যায়, ওই সামান্তরিকের কর্ণ বরাবর হবে। তাহলে এই নৌকা এদিক থেকে এইদিকে আগাবে, এবং যেহেতু এখানে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে বল প্রয়োগ করা হলে ভাইয়া স্থির নৌকা কি স্থির থাকবে না গতিশীল হবে? বলের বেসিক ডেফিনিশন কি? বলের বেসিক ডেফিনিশন হচ্ছে যা স্থির বস্তুকে গতিশীল করে তাকে আমরা কি বলি? বল বলি। তাহলে ভাইয়া এই নৌকা কিন্তু ডেফিনেটলি এখানে স্থির থাকবে না, সামনের দিকে আগানো শুরু করবে। এখন নৌকা যদি সামনের দিকে আগায় তাহলে অবশ্যই অবশ্যই 10 সেকেন্ডটা তার একটা অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে। তাহলে সেই অতিক্রান্ত দূরত্বটাই তোমাকে বের করতে বলছে ভাইয়া। আর অতিক্রান্ত দূরত্বের সূত্র তোমরা সবাই জানো, বাচ্চাকাল থেকেই শিখে আসছো যে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু এই নৌকা যেহেতু ছিল স্থির, তাহলে তার তো আদিবেগের কোনো মান নাই, তার মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হইলেও আমাদের ইউ এর যেহেতু কোনো মান নাই, তাহলে এখানে মানটা কত হয়ে যাবে ভাইজান? মানটা হয়ে যাবে কিন্তু ভাইয়া 0। তাহলে এস সমান কত লেখা যাবে? হাফ এটি স্কোয়ার। তাহলে তুমি যদি কোনোভাবে ছলে বলে কলে কৌশলে খালি এর মানটা নির্ণয় করতে পারো, তাহলে এখান থেকে তোমার তার অতিক্রান্ত যে দূরত্বটা আছে, সেই অতিক্রান্ত দূরত্বটা কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। এখন আমাদের টার্গেট কি? এ বের করা। তাহলে এই সিস্টেমের ত্বরণ বের করা, যে নৌকার উপর কত ত্বরণ প্রযুক্ত হয়েছিল, ঠিক আছে? এখন বলো তো, এই নৌকাকে টান দিচ্ছে কয়জন ভাইয়া? এই নৌকাকে টান দিচ্ছে দুই পার থেকে দুইজন, একজন 200 নিউটন বলে আর একজন 200 নিউটন বলে। তাহলে দুইজন যদি নৌকাটাকে দুই পার থেকে 200 নিউটন বলে টান দেয়, তাহলে বলেন তো এই নৌকার উপরে মোট বল কত? তাহলে 200 আর 200 কত হয়? 400। তাহলে যারা 400 বলতিছো তাদেরকে স্যালুট, তাদেরকে স্যালুট, তোমাদের মাথায় গোবর ভর্তি আছে। এটা আসলে 400 না, বোকার দল। এখানে বল কি রাশি? বল হলো ভেক্টর রাশি। তাহলে বল যদি ভেক্টর রাশি হয় ভাইয়া, তাহলে তাদেরকে তোমাকে কি নিয়মে যোগ করতে হবে? ভেক্টর নিয়মে যোগ করতে হবে। যে তাহলে আমাদেরকে এফ যদি বা লব্ধি বল, যদি লব্ধি বল তো এদিকে কাজ করবে অবশ্যই। তাহলে আমাকে যদি লব্ধি বের করতে হয় এফ, তাহলে এফ ইজ ইকুয়াল কি হবে? সেই বিখ্যাত সূত্র তোমরা জানো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে আমরা কি লিখতে পারবো? f1 এর উপর স্কোয়ার প্লাস f2 এর উপর স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা। এখন ভাই বলেন তো এখানে আলফার মানটা কত? আলফা হলো কার কার মধ্যবর্তী কোণ? যে ভেক্টর দুইটাকে যোগ করতেছি তাদের মধ্যবর্তী কোণ। বলেন তো ভাইয়া তাদের মধ্যবর্তী কোণ কত? 30 আর 30 এ 60। তাহলে আলফার মান হবে 60। এবং তোমরা যদি এখানে f1 এর মান 200 বসায় দাও, f2 এর মান 200 বসায় দাও, তাহলে 200 বসায় দিয়ে এখানে তোমরা ক্যালকুলেট করতে পারবা, f এর মান চলে আসবে 200√3 নিউটন। তাহলে আশা করি এফ এর মান কেমনে কেমনে আসছে তোমরা বুঝতে পারছো। f1 বসাবা 200, f2 বসাবা 200, বসায় এখানে ক্যালকুলেট করলেই এফ এর মান চলে আসবে 200√3 নিউটন। তার মানে 200 আর 200 যোগ করলে কত হয় রে বোকার দল? 200 আর 200 যোগ করলে 400 হয় না সব সময়, মাঝে মাঝে কি হয়? 200√3 হয়। কেমন যোগ করলে? ভেক্টর যোগ করলে। এবার ভাইয়া বলেন তো এখান থেকে এফ জানি আমরা, তাহলে ত্বরণ বের করতে হবে। তাহলে কি লেখা যায়? এ সমান এফ বাই এম। আমরা সবাই সেই বিখ্যাত সূত্র জানি, 9-10 থেকেই জানো তোমরা। তাহলে এ সমান যদি এফ বাই এম হয়, তাহলে এফ এর মান হলো 200√3, আর এম এর মান কত ভাইয়া? এম এর মান হলো 100। তাহলে কাটাকাটি করলে এটা কত হয়? 2√3 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের মান চলে আসে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মান বের হয়ে গেছে কত ভাইয়া? 2√3। তাহলে এখানে বসাই দিব হাফ, এর মান হলো 2√3, আর টি এর মান কত সেকেন্ড ছিল? 10, 10-এর উপরে স্কোয়ার। এখানে আমাদের কোনটা কোনটা শহীদ হয়ে যায় বলো ভাইয়া? এখানে 2 আর 2 ইন্নানিল্লাহ একে অপরকে খুন করে দিল, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে থাকে? তাহলে 10-এর উপর স্কোয়ার মানে 100, পড়ে থাকে 100√3 মিটার। তাহলে 10 সেকেন্ডে এই নৌকাটার অতিক্রান্ত দূরত্ব হবে 100√3 মিটার। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার একটা শর্ট করে, একটা ঝাপাং করে একটা স্ক্রিনশট নিয়ে রাখে দাও। এই স্ক্রিনশটটা কাজে লাগবে, পরবর্তীতে দেখবা একটু পরে। তাহলে আশা করি একটু পরে আমরা পরের অঙ্কে চলে যাব। আশা করি এতটুকু বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে কিনা? যেহেতু প্রথম অঙ্ক করালাম, তোমরা সুন্দর করে একটা কমেন্ট দাও তো, ক্লাস কেমন লাগতেছে আর অঙ্ক বুঝতে পারছো কিনা। ক্লাস কেমন লাগতেছে, অঙ্ক বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবা। ক্লাস কেমন লাগছে, অঙ্ক বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে যে ক্লাস কেমন লাগছে আর অঙ্ক বুঝতে পারছো কিনা। ওকে, একটু কমেন্ট দিতে থাকো। আমি 2-3 দিনে একটু পরিশ্রম টরিশ্রম করে শুকাই গেছি। তাহলে সুন্দর করে একটু কমেন্ট দিতে থাকো। সিজান লিখেছে সালাম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। তাহলে তোমরা একটু কমেন্ট দিতে থাকো সবাই। ক্লাসের কি অবস্থা, অঙ্ক বুঝতে পারছো কিনা, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লাস কেমন লাগতেছে। তাহলে ওকে, তাহলে সবাই লিখতেছে ভালো, কনফিডেন্স পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, 100 কনফিডেন্স করে ছেড়ে দিব, একদম 0 to pro বানায় ছেড়ে দিব। কোনো টেনশন নিও না, জাস্ট একটু আমরা মনোযোগ দিতে থাকবো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার চলো আমরা পরের কনসেপ্টের দিকে চলে যাই। জিহাম লিখেছে অনেক ভালো বুঝান ভাইয়া আপনি, আগে চিনতাম না, ফার্স্ট ক্লাস করতেছি, এখন চিনবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? ভালো জিনিস একটু দেরিতে পাইলেও সমস্যা নাই। এবার চলো ভাইয়া আমরা পরের দিকে চলে যাই। তাহলে এবার আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। তাহলে আর তোমাদের কমেন্ট, তাহলে ভাইয়া কোন দুইটা যোগ করা হচ্ছে কেন? একজন কমেন্ট দিয়েছে, হ্যাঁ, এতগুলা প্রশংসনীয় কমেন্টের মধ্যে একটা প্রশ্ন করা কমেন্ট পাইছি যে ভাইয়া কোন দুইয়ে যোগ করা হচ্ছে কেন? ওরে পাগলা, বল কোন কি? এখানে আমরা জানি যে একটা ভেক্টর যদি পি হয় আর একটা ভেক্টর যদি কিউ হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণটাই কি হয়? আলফা। তাহলে দেখ, এই ভেক্টরটা হলো পি আর এই ভেক্টরটা হলো কিউ, এভাবে চিন্তা কর, তাদের মধ্যবর্তী কোণটাই কি? আলফা। তাহলে এইটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, তাহলে আলফার মান কত হবে? আলফার মান হবে 60। তাহলে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এবার চলো আমরা এখান থেকে চলে যাই। রাতুল লিখেছে এফ সমান এম দিয়ে করা যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। তাহলে যেটা মন চায় সেটা দিয়ে করতে পারবা। এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। এবার আমাদের কি অঙ্ক দেওয়া আছে দেখো। বরিশাল বোর্ড 2023 সালে একটা অঙ্ক দিয়েছে যে নাহিন এবং জাহিন, দুইটা কি সুন্দর নাম, আহা! নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাকে রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। মানে ভাইয়া একটা ট্রাক আছে এখানে, আমি একটু আঁকাই। ধরো এখান থেকে একটা ট্রাক আছে, আমরা একটু ট্রাক আঁকাই। তাহলে ধরো এটা হলো টাটা কোম্পানির ট্রাক। তাহলে আমাদের কাছে একটা টাটা কোম্পানির ট্রাক আছে। তাহলে এই ট্রাককে দুইজনে টেনে নিয়ে যাচ্ছিল। তো এই ট্রাককে এখন টেনে নিয়ে যেতে যেতে ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল। তারপর নাহিন কি বললো? নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বললো, ঠিক আছে? ভাইয়া বোঝার চেষ্টা করেন তো, দেখেন তো যে ভাইয়া একজন যদি বেশি বলে টানে আর একজন যদি কম বলে টানে, তাহলে বলেন তো আমাদের লব্ধি কোনটা ডিফাইন করে? সামন্তরিকের কর্ণ। তার মানে এই দুইটাকে নিয়ে একটা কি গঠন করতে হবে ভাইয়া? সামন্তরিক গঠন করতে হবে। আর এই সামন্তরিকের কর্ণটাই তার কি নির্দেশ করবে বলতো? লব্ধি নির্দেশ করবে। তার মানে ভাইয়া এখন এ বেশি বলে টানতেছিল, এই ছবিটাকে এই জন্য আমি বড় করে আঁকাইছি, আর এ কম বলে টানতেছিল এই জন্য এর ছবিটাকে আমি কম করে ছোট করে আঁকাইছি। কারণ তোমরা জানো যে ভেক্টর রাশিকে সবসময় তীর চিহ্নিত সরল রেখা দ্বারা সূচিত করতে হয়, যেখানে সরল রেখার দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। এটা মনে রাখবা কিন্তু, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যেখানে একটা ভেক্টর রাশিকে তীর চিহ্নিত সরল রেখা দ্বারা সূচিত করা হয়, যেখানে সরল রেখার দৈর্ঘ্য তার মান নির্দেশ করে এবং তীর চিহ্নটা তার ভাইয়া দিক নির্দেশ করে। তাহলে বলতো যার মান যত বেশি হবে, আমার সাদা মনে কোনো কাদা নাই, কিন্তু একটা প্রশ্ন আছে ভাইয়া, তাহলে যার মান যত বেশি হবে তার দৈর্ঘ্য কি আঁকাবো? তত বড় করে আঁকাবো। তাহলে বলেন তো ভাইয়া, এই ট্রাককে একজন বেশি বলে টানতেছিল আর একজন কম বলে টানতেছিল, তাহলে এর যে বেশি বলে টানতেছিল তার বলের ছবিটা হবে বড়, আর যে কম বলে টানতেছিল তার বলের ছবিটা হবে ছোট। এখন এই দুইটাকে নিয়ে একটা কি গঠন করতে হবে? সামান্তরিক। আর এর কোনটাই তার কি নির্দেশ করবে? লব্ধি। এখন বলেন তো ভাইয়া, লব্ধিটা কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে বলেন তো? বড় বলের দিকে যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া, বড় বলের দিকে যাচ্ছে। তোমরা চাইলে এটা বাসাও এক্সাম্পল এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। একটা বস্তু আছে, এই বস্তুটাকে একজন বেশি বলে যদি টান দেয় আর যদি কম বলে টান দেয়, তাহলে এই বস্তু অবশ্যই বেশি বলের দিকে সরে যাবে। বুঝতে পারছো? তাহলে এখন যখন নাহিন আর জাহিন দুইজন মিলে টানতেছিল, টানার পর দেখলো নাহিন
যে নাহিনের দিকে সরে যাচ্ছে, তার মানে বল কে বেশি প্রয়োগ করছে? নাহিন বেশি প্রয়োগ করছে। তাহলে এই জন্য নাহিন জাহিনকে বলছে যে ভাইয়া মাঝখান দিয়ে নিয়ে যেতে গেলে তোমাকে আরেকটু বল বাড়াইতে হবে, কারণ তুমি যদি বলটাকে আরেকটু বাড়ায় দাও তাহলে দেখো এখান থেকে আমাদের সামন্তরিকের চেহারা হয়ে যাবে চেঞ্জ। সামন্তরিকের চেহারা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কর্ণটা এই দিক দিয়ে চলে আসবে। দেখো এবার কিন্তু মাঝ বরাবর চলে যাবে। বুঝতে পারছো? তাহলে আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি। তাহলে এবার বলেন তো ভাইয়া, তাহলে যাই হোক আমরা এবার আমাদের অঙ্কে আসি। তো অঙ্ক কি বলছে আগে? তো অঙ্ক তোমারে বলছে, প্রথম অঙ্ক বলছে গ নাম্বারে যে দেখাও যে জাহিন এবং নাহিন সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। কি একটা হিজিবিজি হিব্রু কথাবার্তা, কিন্তু এটা সুন্দর একটা মিনিং আছে ভাইয়া। কারণ এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র বরিশাল বোর্ড 2023 সালে একবার না, এই প্রশ্নটা আরো ইতোমধ্যে আগে 7-8 সালে মোটের উপর 2বার এবং পরে 23 সালে একবার, মোটের উপরে 3বার জাস্ট বোর্ড পরীক্ষাতে আসছে। এবং অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু এই অঙ্কটা আসছে ভাইয়া। একটু পরে আমি তোমাদেরকে ইলাবোরেট করে দেখাচ্ছি। কি বলছে যে যদি দুইটা বল সমান সমান হয়, অর্থাৎ দুইটা ভেক্টরের মান যদি হয় ভাইয়া সমান, তাহলে আমাদের যে থিটা পাওয়া যাবে, লব্ধির যে কোণ, সেই লব্ধির কোণটাকে আমরা কি বলি বলতো? থিটা। সেই থিটা মধ্যবর্তী কোণকে কি বলা হয়? আলফা। সেই আলফাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ থিটার মান হবে আলফার অর্ধেক ভাইয়া। এটা তোমাকে প্রমাণ করে বের করতে বলছে যে যদি দুইটা সমান সমান ভেক্টর কোনো একটা বিন্দুতে একই সাথে ক্রিয়া করে, তাহলে প্রমাণ করে দেখাও যে থিটার হলো আলফা বাই 2 এর সমান। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো চলো আমি একটা ফাঁকা স্লাইড নিয়ে নেই। তো এখন দেখো তো যে ভাইয়া এখানে যে দুইটা বল প্রয়োগ করা হয়েছে, ধরো এই যে নাহিনের বল হলো এফ আর জাহিনের বল হলো কি বলতো? সরি, এটা হলো পি, এটা হলো কি? কিউ। এখন বলতো ভাইয়া এই দুইটা বল কি সমান না? তাহলে এই দুইটা বল সমান। তোমাকে প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিছে, আমি আরেকবার প্রশ্নটা দেখাচ্ছি। দেখো প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে তারা সমান সমান যদি বল প্রয়োগ করে, সমমানের বল যদি প্রয়োগ করে, তাহলে দেখাও যে লব্ধির কোণ থিটা আলফাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তার মানে থিটা সমান আলফা বাই 2, এটা প্রুফ করতে হবে। তো পি আর কিউ যদি ভাইয়া সমান, তাহলে বলেন তো আমাদের সেই বিখ্যাত ট্যান থিটা সূত্র কি? আমরা সবাই জানি ট্যান থিটা সূত্র হলো যার অ্যাঙ্গেল সে ভাইয়া কি? সে হইলো ভাইয়া সিঙ্গেল। তাহলে এখন আপনারা বলেন তো ভাইয়া, এখানে যেহেতু পি আর কিউ পরস্পর সমান, তো যার সাপেক্ষে অ্যাঙ্গেল বানানো না কেন, দুই জায়গাতে আমরা কি লিখতে পারবো? পি। ভাইয়া বলেন তো, আমি যদি এখানে পি লিখি এবং এখানেও যদি লিখি পি সাইন আলফা, আর এখানে লিখলাম পি প্লাস পি কজ আলফা, বলো তো ভাইয়া আমি যদি এইটা লিখি তাহলে আমার কি কবিরা গুণ হবে ভাইয়া? একটু কমেন্ট দিয়ে জানান তো। আমি যদি এভাবে লিখে ফেলি তাহলে আমার কি কবিরা গুণ হবে কিনা? ডেফিনেটলি হবে না। কেন হবে না ভাইয়া? কারণ পি আর কিউ কি পরস্পর সমান, সুতরাং এখানে কিউ এর জায়গায় জাস্ট কি বসাইছি, এখানে হওয়া উচিত কি? কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, কিন্তু কিউ এর জায়গায় বসাইছি পি, কারণ পি আর কিউ পরস্পর সমান। একজনের জায়গায় আরেকজন বসে গেলে মানের কোনো চেঞ্জ আসবে না আলটিমেটলি। তাহলে এবার বলেন তো ভাইয়া, এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা কিন্তু পি কমন নিতে পারি। তাহলে উপরে থাকে পি সাইন আলফা, আর নিচে যদি পি কমন না হয় তাহলে 1 প্লাস কজ আলফা থেকে যায় ভাইয়া। এবার বলেন তো ভাইয়া, কে কে খুন হয়ে যায় ভাইয়া? এখানে পি আর পি রে খুন করে দেওয়া হয়। তাহলে পি আর পি যদি ভাইয়া খুন হয়ে যায়, তাহলে বলেন ট্যান থিটা সমান কি পড়ে থাকে? ট্যান থিটা সমান পড়ে থাকে সাইন আলফা, আর নিচে করে পড়ে থাকে 1 প্লাস কজ আলফা। এবার কি করা যায়? কি করা যায় চিন্তা করে বলো তো, কি করা যায়? সাইন আলফার কি কোনো সূত্র তোমরা জানো? না, জানো না। 1 প্লাস কজ আলফার কোনো সূত্র জানো? তাও জানো না। জানলেও এটা ফরম্যাটে বসায় কোনো কাজ নাই। কিন্তু ভাইয়া এখান থেকে সুন্দর দুটো সূত্র আমরা জানি। দেখেন তো ইতিহাসের সেই বিখ্যাত দুটো সূত্র ভাইয়া মনে পড়ে কিনা? সাইন 2a নামে একটা সূত্র আছে। দেখো তো সূত্র কি? 2 সাইন এ কজ এ। সুন্দর। এবার দেখো তো আরেকটা সূত্র আছে, 1 প্লাস কস 2a ইজ ইকুয়াল কি লেখা যায়? 2 কজ স্কয়ার এ। তাহলে এখানে একটা সুন্দর সূত্র আছে। তাহলে এই যে সূত্র দুইটা আছে, এবার এই সূত্র দুইটাকে আমি এখানে বসাবো। এবার একটু চিন্তা করে বলেন তো ভাইয়া, আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে ট্যান থিটা ইজ ইকুয়াল, বলেন ভাইয়া এই সাইন আলফাকে আমি যদি এইভাবে লিখি, দেখেন তো ভাইয়া আমি বিশাল বড় সড়ো পাপ করে ফেলবো কিনা? তোমরা কি আমাকে কেউ গালি দিবা নাকি? দেখো তো আমি যদি এইভাবে লিখি যে সাইন 2 আলফা বাই 2, দেখেন সাইন কি লিখলাম? 2 আলফা বাই 2। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি 2 কেটে যায়, কিন্তু ওইটাই পড়ে আছে যেটা ছিল। বুঝতে পারছো? এবার বলো তো 1 প্লাস কস 2 আলফা বাই 2, বলো এভাবে লিখলে মানের কোনো পরিবর্তন আসে ভাইয়া? না, মানের কিন্তু কোনো ভাইয়া পরিবর্তন আসে না। তাহলে এখন বলেন তো এখান থেকে কি লেখা যায়? যে ট্যান থিটা ইজ ইকুয়াল সাইন 2 আলফা। তাহলে এটাকে চিন্তা করেন মানে সূক্ষ্মকোণ এ, তাহলে সাইন 2a, তাহলে সাইন 2a সমান কি লেখা যায়? 2 সাইন এ। এ বলতে কি ভাইয়া? আলফা বাই 2, আর এখানে কস কি এ বলতে আলফা বাই 2, আর 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a সমান কি লেখা যায়? 2 কজ স্কয়ার এ। এ বলতে কি ভাইয়া?
আলফা বাই 2। আশা করি বুঝতে পারছো। এবার চলো খুনাখুনি হবে, একটা বিশাল বড় ফাটাফাটি হইব। তাহলে বলো কারে কারে খুন করে দিব ভাইয়া? 2 আর 2 রে খুন করে দিব। এখানে cos স্কয়ার আর এখানে cos কেটে কেটে গেলে নিচে একটা cos আলফা বাই 2 পড়ে থাকে। এখন বলেন তো উপরে কত পড়ে আছে? উপরে পড়ে আছে সাইন আলফা বাই 2 আর নিচে পড়ে আছে কজ আলফা বাই 2, আর বাদ বাকি সব শহীদ হয়ে গেছে, দেখা করবে হাসরের ময়দানে। তাহলে এখন ভাইয়া বলেন তো সব যদি শহীদ হয়ে যায় তাহলে এখানে কি পড়ে থাকে ভাইয়া? এখানে পড়ে থাকে ট্যান থিটা, উপরে পড়ে থাকে সাইন আলফা বাই 2 আর নিচে কজ আলফা বাই 2। একটা সূত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, বলো সাইন বাই কস সমান কি? সাইন বাই কস সমান ট্যান। তার মানে কি লেখা যাবে ভাইয়া? ট্যান আলফা বাই 2। আর এই পাশে ট্যান এ পাশে আসলে কি হয়? ট্যান ইনভার্স। তাহলে থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? আলফা বাই 2। ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি গেলে এই বোকার দল এভাবে আবার কেটে দিও না কেউ, এভাবে কেটে দিও না ভাইয়া যে ট্যান আর ট্যান কেটে যায়, এটা কিন্তু কেউ কোনোদিনও কাটা যায় না ভাইয়া। এক পাশে ট্যান এক পাশে গেলে ট্যান ইনভার্স হয়ে কেটে যায়, বুঝতে পারছো? তাহলে যদি ট্যান ট্যান এখানে কেটে দাও তাহলে কিন্তু টিচারও তোমার অঙ্কটাকে সুন্দর করে এভাবে কেটে দিবে। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল আলফা বাই 2 প্রমাণ হয়ে গেল। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে বলো কি শিখলা? এটাকে যারা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিবা তারা এটাকে মুখস্থ রাখবা, কারণ পরীক্ষাতে চলে আসতে পারে যে দুইটা সমান মানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়া করলে যে থিটা হয় আলফার অর্ধেক। তাহলে ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্নটা দিয়েছিল সেটা আমি একটু রিপিট দেই, দেখি পারো কিনা। ঢাকা ইউনিভার্সিটি বলেছিল যে দুইটা সমান মানের ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী তাহলে কোণ কত হবে? ভাইয়া বলেন তো লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি বলি? থিটা বলি। এবং আলফার মান কত দেওয়া আছে? 120। তাহলে আলফা যদি হয় ভাই 120 তাহলে থিটা কত হবে? অবভিয়াসলি আলফার অর্ধেক, তার মানে কত হবে? চোখ বন্ধ করে 60 ডিগ্রি। বলো ধিপথাপ কমেন্ট দিতে থাকো কমেন্ট, দেখো বুঝতে পারছো কিনা। কমেন্ট দিতে থাকো, কমেন্ট দাও বুঝছো কিনা, বলো কেমন লাগলো ম্যাথটা, এবং কমেন্ট দিয়ে জানাও। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কমেন্ট দিয়ে জানাও। আজকে মানুষজন কম কেন? একজন কমেন্ট দিছে ভাইয়া আপনার ক্লাস কত আওয়ার হবে? ধর কত আওয়ার হয় হোক, চলতে থাক, দেখি কতক্ষণ পর্যন্ত নেওয়া যায়। তোমরা কমেন্ট দিতে থাকো। তাহলে অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট দাও। আরে কোথায় চাপ দিলে কোথায় যায়। ওকে, তাহলে বোঝা গেছে। তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা জাস্ট সূত্রে ফেলার চেষ্টা করছি। ওকে, তাহলে বুঝছি। তাহলে স্পিড কি বেশি হয়ে যাচ্ছে নাকি? আসলে স্পিড বেশি না দিলে আমাদের লাস্ট টাইম তো, লাস্ট টাইমে আমরা আসলে শেষ করতে পারবো না। ওমর লিখেছে যে ভাইয়া ভেক্টরের কয়টা ক্লাস হবে? আজকে একটা দিচ্ছি আর সামনে আরেকটা দিয়ে দিব। ফারিয়া বলছে রিপিট। ভাইয়া রিপিট কোথায় দিব বলো তো? এখানে দেখো আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে। তাহলে তুমি যে সূত্র জানো সেই সূত্রে আমি ফেলে দিছি। সূত্রে ফেলে দেওয়ার পর এখানে কি করছি আমি? সাইন আলফার যেহেতু কোনো সূত্র জানি না এই জন্য এটাকে জাস্ট কি করে ভেঙে লিখছি যে সাইন 2 ইন্টু আলফা বাই 2। দেখো 2 2 কিন্তু কেটেই যাবে। আর এখানে কত পড়ে আছে? 1 প্লাস কজ আলফা। তো 1 প্লাস যদি কজ আলফা হয় তাহলে এটা কি লেখা যায়? 1 প্লাস কজ আলফা বাই 2। এখন সাইন 2 আলফা বাই 2 এটাকে চিন্তা করো থিটা বা এ। তাহলে সাইন 2 এর সূত্র কি? 2 সাইনে কজে। আর 1 প্লাস কস 2 এর সূত্র হলো 2 কজ স্কয়ার এ। জাস্ট 2 2 রে কেটে দাও, কস কস রে কেটে দাও, উপরে পড়ে থাকে সাইন আলফা বাই 2, নিচে পড়ে থাকে কজ আলফা বাই 2। সাইন আলফা বাই 2 আর কজ আলফা বাই 2 এর মান যদি আমরা এখান থেকে হিসাব করি তাহলে হলো tan আলফা বাই 2। তাহলে tan থিটা ইজ ইকুয়াল লেখা যায় tan আলফা বাই 2। সো এটা কেটে যে কত পড়ে থাকে? থিটা ইজ ইকুয়াল আলফা বাই 2। তাহলে ঠিকই আছে। ফুয়াদ লিখছে না ভাইয়া স্পিড ঠিক আছে। তাহলে শাফিন লিখছে ভেক্টরে এসে ত্রিগোণমিতি করা লাগতেছে, কিচ্ছু করার নাই বাপ, এটাই জীবন, এটাই মেনে নেওয়া লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন আমাদের পরের আলোচনায় চলে যাই। তাহলে আমরা এখন পরের আলোচনায় চলে যাই। তাহলে আমাদের পরের অঙ্ক ঘ নাম্বার কি ছিল দেখি। ঘ নাম্বার কি ছিল? ঘ নাম্বার ছিল নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগ করার মাধ্যমে তারা কি করতে পারবে? সর্বাপেক্ষা কম বল প্রয়োগ করার মাধ্যমে লব্ধি, সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিয়ে যাইতে পারবে। এখন ভাইয়া এই অঙ্ক কি আমার করানো লাগবে? আশা করি লাগবে না, কারণ একটু আগেই আমি তোমাদেরকে যখন লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান পড়াইছি সেটাতে বলছিলাম যে যদি তোমাকে সর্বোচ্চ লব্ধি পাইতে হয় তাহলে অবশ্যই এই দুই আল্লাহর বান্দাকে ট্রাক দুইটা কেমন দিকে টানতে হবে ভাইয়া? একই দিকে। কারণ তোমরা জানো যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, ধরো আমাদের কাছে এই যে নাহিন আর জাহিনের যে ট্রাক আছে সেই ট্রাকটা আমি এখানে এঁকে দিচ্ছি। তাহলে এই যে ট্রাক আঁকাচ্ছি দেখো, তাহলে এই যে ট্রাক, তাহলে এই ট্রাককে দুইজন টানতেছিল এবং এই দুইজন যদি তারা একই দিকে টানতে থাকে, ধরো আমাদের নাহিন আর জাহিন দুইজনে যদি একই দিকে টানতে থাকে এটা হলো এফ অফ নাহিন। আর ধরে নাও এই যে আমাদের যে এই ফোর্সটা আছে এটার মান হলো এফ অফ জাহিন। তাহলে দুইজন যদি একই দিকে টানতে থাকে ভাইয়া তাহলে
একই দিকে যদি টানতে থাকে তাহলে লব্ধির কেমন মান পাওয়া যাবে? লব্ধির মান পাওয়া যাবে সর্বোচ্চ। দেখো ভাইয়া খুব সিম্পলি বোঝার চেষ্টা করো। ধরো আগে তারা টানতেছিল 100 নিউটন বলে, ওইও টানতেছিল 100 নিউটন বলে, ধরে নাও দুইজনে মিলে টানতেছিল 100 করে বলে, কিন্তু তারা একই দিকে টানে নাই, তারা আলফার মান ধরে নাও 60°। এখন তুমি বাসায় মিলাবা যে আলফার মান যদি 60° হয় তাহলে 100 আর 100 লব্ধি কত হয়, আর আলফার মান যদি 0° হয় তখন 100 আর 100 লব্ধি কত হয়। ডেফিনেটলি 100 আর 100 লব্ধি যদি তারা একই দিকে টানে তাহলে লব্ধি হবে 200, যেটা হবে সর্বোচ্চ বল। কারণ আমরা সবাই শিখলাম, একটু আগেই শিখছি যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির কেমন মান পাওয়া যায়? সর্বোচ্চ মান পাওয়া যায়। তাহলে দেখো আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে সর্বাপেক্ষা কম বল প্রয়োগ করব কিন্তু লব্ধি হবে কি? সর্বোচ্চ। আর লব্ধি যদি সর্বোচ্চ হইতে হয় তাহলে ভেক্টর দুটাকে কেমন দিকে ক্রিয়া করতে হবে? একই দিকে ক্রিয়া করতে হবে। তাহলে এখান থেকে ঘ কিভাবে সলভ করবেন? একটু আগে আমি যে তোমাদেরকে এখান থেকে অ্যাঙ্গেল বের করা শিখাইছি না, অ্যাঙ্গেল যে বের করা শিখাইছি, এই অ্যাঙ্গেল বের করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বের করবেন, সলভটা করবেন। একটু আগে যে দেখাইলাম যে আমরা জানি যে লব্ধিকে কি করতে হবে বলতো? লব্ধিকে করতে হবে সর্বোচ্চ। তার একটু ইয়েলো কালার দিয়ে নেই। তাহলে লব্ধিকে করতে হবে সর্বোচ্চ। তাহলে আর কে যদি আমার ম্যাক্সিমাম বানাইতে হয় তাহলে বলতো পি আর কিউ তো ফিক্স, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q, কি আলফা বলতো? কজ আলফা। তাহলে এই আলফার মানটা কত ডিগ্রি হইতে হবে ভাইয়া বলেন তো? তাহলে কজ আলফাকে কি হইতে হবে বলেন? তাহলে কজ আলফাকে হইতে হবে সর্বোচ্চ। তাহলে কজ আলফা যদি সর্বোচ্চ হয় তখনই কেবল আমাদের কি পাওয়া যাবে? লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে কজ আলফা যদি সর্বোচ্চ হইতে হয় তাহলে বলতো আমাদের আলফার মান কত হইতে হবে? আলফার মান হইতে হবে কজ ইনভার্স 1। তাহলে কজ কত ডিগ্রির মান 1 ভাইয়া? কজ 0° মান 1। তাহলে এখানে আমরা যদি বসাই দেই তাহলে আর ম্যাক্স কখন পাওয়া যাবে? আর ম্যাক্স পাবো আমরা √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। তাহলে বুঝতেই পারছো, এটা একটু আগেও সলভ করে দেখাইছি। a প্লাস b অল স্কয়ারের সূত্র পড়ে তো আমরা লিখতে পারি p প্লাস কিউ অল স্কয়ার। তাহলে এখান থেকে ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকে? p প্লাস কিউ। তাহলে যদি নাহিনের বল হয় p আর জাহিনের বল হয় q, তাহলে লব্ধির সর্বোচ্চ মান হবে দুটোর কি ফলের সমান? যোগফলের সমান। এবং তারা যদি কেমন দিকে ক্রিয়া করে? তারা যদি একই দিকে টান দেয় বা তাদের দুইটা বল যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে। আমরা সর্বোচ্চ বলে তারা টেনে নিয়ে যেতে পারবো। তাহলে আশা করি এতটুকু প্রশ্ন বুঝতে পারছো। এটা ছিল আমাদের ঘ নাম্বারের প্রশ্ন। তাহলে চলো এবার আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। এবার কি বলছে চলো একটু দেখি। এবার বলছে যে বল দুইটার লব্ধি, এখানে দুইটা বল দেওয়া আছে, দেখো সুন্দর একটা প্রশ্ন। দুটো বল দিয়ে দিছে, দুটো বল দিয়ে তোমারে বলছে যে বল দুইটার লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল তা নির্ণয় করো। তো ভাইয়া একটু ভালো মতো দেখবা। দেখো এখানে আমাদের এই দিকে একটা বল কাজ করতেছিল, যে বলটার মান ছিল কত? যে বলটার মান ছিল 12 নিউটন। তার মানে এটা ছিল 12 নিউটন। বুঝতে পারছো? আবার এই যে বলটা আছে যেটা F2, সেই F2টা ছিল এই যে দেখো এক্স অক্ষ এটা যদি হয় তাহলে এই দিকে ক্রিয়া করতেছিল F2। এই যে F2 ছিল এটা, এটা ছিল F1। তাহলে এই যে F2 এর যে মানটা ছিল সেটা নিয়েছিল কত নিউটন? সেটা ছিল কিন্তু ভাই 8 নিউটন। বুঝতে পারছো? এখন বলো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ছিল? এই অ্যাঙ্গেলটা ছিল ভাই 60°। এখন বলেন তো আমাদের লব্ধি কত হবে? একটু ছোট করে আগাইতে হবে এটারে। কেন ছোট করে আগাইতে হবে বুঝতেই পারছো? কারণ এটার মান কি? এটার মান হলো কম, যার মান কম তারে কিন্তু ছোট করে আগাইতে হয়। ঠিক আছে? তাহলে ছোট করে আগাইলাম, ধরে নাও। তাহলে এখন বলো তো এই দুটোর লব্ধি কোন দিকে হবে ভাইয়া? আমরা জানি লব্ধিকে হলো কি দ্বারা ডিফাইন করা হয়? সামান্তরিকের কর্ণ দ্বারা। তাহলে আমরা এখন কি করব? এই দুইটাকে নিয়ে একটা কি কল্পনা করব? সামান্তরিক। আর সেই সামান্তরিকের কর্ণটাই তার কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে ভাইয়া। তাহলে দেখেন এই দুইটাকে নিয়ে যদি আমরা একটা মনে মনে সামান্তরিক কল্পনা করে ফেলি তাহলে এই সামান্তরিকের কর্ণটাই তার লব্ধি নির্দেশ করবে। তাহলে সুন্দর করে একটা কর্ণ বানায় দাও, তাহলে এই কর্ণটাই হয়ে যাবে তাদের লব্ধি। তাহলে এটা হবে আমাদের এফ এর মান, লব্ধির মান। এখন তোমাকে বলছে যে এই লব্ধিটা এক্স অক্ষের সাথে যে কোণটা করছে সেই এক্স অক্ষের সাথে তার কোণটা বের করে দাও। এখন ভাইয়া তুমি চিন্তা করে বলো তো এই লব্ধিটা এক্স অক্ষের সাথে যে কোণ করছে এটা বের করার আগে আমি যদি কোনোভাবে বের করতে পারি যে এই লব্ধিটা ওয়াই অক্ষের সাথে কত কোণ করছে, এই কোণটা যদি আমি বের করতে পারি, দেখো তো এই কোণটা যদি বের করতে পারি, দুইভাবে করা সম্ভব। এই কোণটা যদি কোনোভাবে আমি বের করতে পারি তাহলে এখান থেকে যদি এখানে যদি ধরো এই কোণটা যদি 30° হয় ভাইয়া, তাহলে বলেন তো এক্স অক্ষের সাথে তার কোণটা কত ডিগ্রি হবে? 60°। এটা যদি ভাইয়া 20° হয় তাহলে এক্স অক্ষের সাথে তার অন্তর্গত কোণটা হবে 80°। আশা করি 80° বলতেছি, এটা যদি 20° হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 70°। এভাবে বের করা যায়। নাম্বার 2 এভাবে বের করা যায়। বলেন ভাইয়া এখানের যে মানটা আছে একটু দেখে বলেন তো এখানকার মানটা কত ভাইয়া? এই যে এখানকার মানটা যদি আমরা বের করতে পারি, এটা যদি থিরা ধরে বের করতে পারি, বলো এটা যদি 60 হয়, এটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত ভাইয়া বলো তো? 30°। আর এদের লব্ধি কোণ বরাবর যাবে? এই বরাবর যাবে অবশ্যই। তাহলে তুমি যদি এই কোণটা বের করতে পারো লব্ধির কোণ, এটা যদি থিটা হয় তাহলে থিটার সাথে 30 যোগ করলেই কিন্তু
এক্স অক্ষের সাথে তার কত কোণ তৈরি হয়েছে সেটা বের হয়ে যাবে, বুঝতে পারছো? অথবা তুমি এই কোণটাও বের করতে পারো, এই কোণটা হলো ওয়াই অক্ষের সাথে কোণ, তাহলে তুমি এটা বের করো, তাহলে এটা থেকে বিয়োগ করলেই 90 থেকে বিয়োগ করলেই কিন্তু এটা বের হয়ে যাবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এভাবেই বের করি। আমরা মূলত F1 এর সাপেক্ষে থিটাটা বের করব। আমরা কার সাপেক্ষে থিটাটা বের করব? আমরা বের করব ভাইয়া F1 এর সাপেক্ষে থিটা, মানে এটাকে আমরা ধরবো থিটা। বলো সূত্র কি? যার কোণ সে একা। আমরা সবাই জানি কিন্তু যার কোণ সে একা। বলো তো ভাইয়া লব্ধি কার সাথে কোণ করছে? এবার কার সাথে কোণ ধরলাম? F1 এর সাথে কোণ ধরছি না F2 এর সাথে? F2 এর সাথে কোণ ধরছি। তাহলে আমরা কি লিখবো বলো? আমরা লিখবো যে tan থিটা ইজ ইকুয়াল, তাহলে লব্ধি স্থিতি F2 এর সাথে কোণ, F2 মানে কত নিউটন? 8, তাহলে 8 এর সাথে কোণ, 8 রে আমরা একা একা বসাই দিছি। এবার কে বাকি আছে বলো তো? 12। তাহলে 12 একবার কারে নিয়ে বসবে? সাইন আলফা রে নিয়ে। আলফার মান কত ডিগ্রি ভাইয়া? আলফার মান কিন্তু ছিল 60 ডিগ্রি। তাহলে 12 সাইন 60 প্লাস 12 cos 60, তাহলে এখানে বসাই দিলাম। এখান থেকে বসাই দিয়ে সুন্দর করে আমরা থিটাটা হিসাব করব। তাহলে দেখেন তো এখান থেকে tan থিটার মানটা কত আসে? আমরা যদি এখান থেকে একবার হিসাব করে বের করি, তাহলে আমরা একটু ক্যালকুলেটরে দিয়ে দিচ্ছি কত মান আসে একটু দেখি। তাহলে আমরা একটু দেখি এখানে মান কত আসে। তাহলে একবারই চেপে দেই tan ইনভার্স। আমাকে একটু সময় দাও, আমি করে দিচ্ছি। 12 ডিভাইডেড বাই 8 প্লাস 12 cos 60। ওকে, তাহলে আমাদের মান আসলো 36। তাহলে এখান থেকে 36 না, তাহলে ডিরেক্ট থিটার মান আমরা যদি বের করি, তাহলে এক পাশে tan এক পাশে গেলে কি হবে? tan ইনভার্স। তাহলে tan এ পাশে যা হলো tan ইনভার্স, তাহলে 12 sin 60 ডিভাইডেড বাই 8 প্লাস 12 cos 60। সবগুলা মান বসাই দিয়ে সুন্দর করে যদি আমরা থিটাটা বের করি, তাহলে থিটার মান হলো 36.58 ডিগ্রি। এটা কার সাপেক্ষে তৈরি হওয়া থিটা বলো তো? F1 না F2 এর সাপেক্ষে? ডেফিনেটলি F2 এর সাপেক্ষে। তাহলে F2 এর সাপেক্ষে ভাইয়া, তাহলে এখন বলেন F2 এর সাপেক্ষে যদি আমাদের কোণটা তৈরি হয় 36.58, মানে এই কোণটা হলো 36.58। সবাই তাকাও, এই কোণটা হলো কত ভাইয়া? 36 পয়েন্ট, বলো আমার সাথে সাথে, 36.58 ডিগ্রি। তাহলে এইটা কত ডিগ্রি ছিল বলেন তো ভাইয়া? 30 না? কেমনে বুঝলাম 30? আমার কি কেউ স্বপ্ন দেখাইছে 30? না ভাইয়া, আরে বোকার দল, এটা যদি 60 হয় তাহলে এটা কত? 30, কারণ x আর y এর মধ্যবর্তী কোণ 90। তাহলে এইটা 30 আর এটা হলো 36.58, তাহলে 30 আর 36.58 কত হয় বলেন তো ভাইয়া? তাহলে 66.58। তাহলে x অক্ষের সাথে কোণটা কত হবে? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে x অক্ষের সাথে কোণ, x অক্ষের সাথে কোণ হবে ভাইয়া আমাদের কত? যে 30 তো আছেই, তার সাথে কত যোগ করব? 36.58, তাহলে হয়ে যাবে কত? তাহলে 66.58 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পারছো। ধিপধাপ কমেন্ট দিয়ে জানাও তো ভাইয়া বুঝতে পারছো কিনা। ধিপধাপ কমেন্ট দিয়ে জানাও বুঝতে পারছো কিনা। সেটা আমার একটু জানাও বুঝতে পারছো কিনা। একটু দ্রুত কমেন্ট দিয়ে জানাও বুঝতে পারছো কিনা। তাহলে যে অঙ্কটা করালাম জাস্ট লব্ধির কোণ নির্ণয়ের অঙ্ক, ঠিক আছে? তাহলে একটু কমেন্ট দিয়ে জানাবা। এই যে মাহি লিখছে 66.58। একজন বলতেছে ভাইয়া সিকিউ এর স্পিড লাগবে না। ভাইয়া ঠিকই আছে, আমি ধীরে 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 পড়াচ্ছি ভাইয়া। তাহলে তনয় লিখেছে 100 ঠিক আছে। তাহলে মুস্কান লিখেছে এরকম ইজি ম্যাথ কি আমাদের সময়ও আসবে? আসতে পারে ভাইয়া, কারণ এখান থেকে এই প্রশ্নগুলাই তো আসছিল, যেগুলো আমি অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করা প্রশ্নগুলাই তোমাদের দিছি এখান থেকে। লব্ধি রিলেটেড এই কয়টা প্রশ্ন বাদে অন্য কোনো প্রশ্ন আসে নাই, তার মানে আসলে এরকমই আসবে। আরো একটু কঠিন প্রশ্ন আসছে, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। শ্রাবণ লিখছে বুঝছি। তারপর কি লিখছে? প্যারানাই চিল, সুন্দর। প্যারানাই চিল লিখছে ক্লিয়ার, ঠিক আছে, আমিও ক্লিয়ার। তাহলে আরেকজন লিখছে, ফুয়াদ লিখছে 12 এর সাথে তাহলে উৎপন্ন করছে, তাইলে এটা সিঙ্গেল। তাহলে 12 এর সাথে তো কোন উৎপন্ন করছে না ভাইয়া? 12 এর সাথে তো আমি কোন ধরি নাই, আমি ধরছি কার সাথে কোন বলো তো? F2 এর সাথে। এইটাকে আমি থিটা ধরছি। 8 এর সাথে কোন ধরছি, এই জন্য দেখো আমি 8 কে সিঙ্গেল সিঙ্গেল বসাইছি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তাহলে উর্মি লিখেছে ভাইয়া F1 এর মান বসিয়ে F2 এর সাপেক্ষে কেন বলা হলো? ভাইয়া আমি তো এখানে F2 এর সাপেক্ষে নিছি। এই যে এটাই তো F2 ছিল, দেখো আমি একটু দেখে দিচ্ছি এখানে। এটা ছিল F2, দেখো এটাকে সরাই দিয়ে দেখাচ্ছি, এটা ছিল F2। আমাদের এই কোণটা ছিল F, এই ভেক্টরটা ছিল F2, ঠিক আছে? আর আমি F2 এর সাপেক্ষে থিটাটা নিচ্ছি, ঠিক আছে? ওকে, জিয়াম লিখেছে বব অন ফায়ার, বব ইজ অলওয়েজ ফায়ার। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আমরা পরের টপিকের দিকে চলে যাব। এবার ঘ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। Yes.
আচ্ছা থাক থাক আপাতত। তাহলে আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। কি বলছে? পরের কনসেপ্টে বলছে যে বল দুইটার লব্ধির আনুভূমিক ও উলম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি, তোমার মতামত দাও। এখন আমাকে দেখতে হবে যে বল দুইটার যে লব্ধি আছে সেই লব্ধির মানটা কত হয় অ্যাকচুয়ালি, এটা আমাকে দেখতে হবে। তো দেখো তো, আমি একটু তোমাদেরকে আগে আঁকাই দেই কেমন কেমন ছিল বলো। এই যে বল দুইটা ছিল এরকম ভাইয়া, একটু আঁকাই দেই। বল দুইটা ছিল এরকম। তাহলে একটা ছিল এইদিকে, এটার মান ছিল কত নিউটন, আমি যদি ভুল না বলি এটা ছিল 12 নিউটন, এটা ছিল আমাদের F1, ঠিক আছে। আর এইটা ছিল কত নিউটন, এটা ছিল 8 নিউটন, এটার মান ছিল F2, এটা হলো 8 নিউটন, এবং তাদের মধ্যবর্তী কোণ ছিল কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো যেহেতু এটার মান 12 ভাইয়া, এটা একটু বড় করে আঁকাই, নাহলে কিন্তু কবিরা গুণ হয়ে যাবে, বুঝতে পারছো। এটা একটু বড় করে আঁকাইতে হবে, যার মান বেশি তারে বড় করে আঁকাবা, ঠিক আছে। ওকে, তাহলে আঁকাই ফেলছি ভাইয়া, এটার মাথাটা একটু মুছাই দেই। তাহলে বলেন, এটা 8 যেহেতু এটার মান হবে ছোট, তাহলে এটাকে একটু ছোট করে আঁকাইলাম। তাহলে বলেন, এখন বলেন, তাহলে এই দুইটাকে আমি আমরা একটা কি কল্পনা করব, মনে মনে একটা ভাইয়া সামন্তরিক কল্পনা করব। আর এই সামন্তরিকের কর্ণটাই তার কি নির্দেশ করবে ভাইয়া, এই সামন্তরিকের কর্ণটাই মূলত তার লব্ধি নির্দেশ করবে ভাইয়া। এই যেটা হলো লব্ধি এফ, ঠিক আছে। এখন বলেন, এই এফ এর আবার কয়টা উপাংশ আছে, দুইটা। তো তার আগে আমি এফ এর মানটা বের করব, ঠিক আছে। একটু বলো। আর এখানে ছিল কোন অক্ষ, এটা ছিল এক্স অক্ষ, আর এটা ছিল ওয়াই অক্ষ। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এক্স অক্ষের সাথে এই F1 এর এই F2 ভেক্টরের কোণ কত ডিগ্রি, ডেফিনেটলি 30 ডিগ্রি, কারণ 60 আর 30 মিলেই তো 90 হবে। এবার আমরা এফ এর মানটা যদি বের করি, তাহলে বলেন তো ভাই এফ সমান কত বলা যাবে, সেই বিখ্যাত সূত্র √p² + q² + 2pq cos আলফা। তাহলে বলেন, একটার মান হলো 8, তাহলে 8 স্কয়ার প্লাস আরেকটা কত 12, 12 স্কয়ার প্লাস 2 * 8 * 12 cos কত ডিগ্রি ভাইয়া, আলফার মান হলো 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এফ এর মান বের হয়ে চলে আসবে। তাহলে এফ এর মানটা কত আসে দেখেন তো, এফ এর মানটা আমাদের চলে আসবে এখান থেকে, কত চলে আসে আমরা একটু দেখি ক্যালকুলেট করে। তাহলে এফ এর মানটা কত চলে আসে, আমি একটু ধীরে ধীরে সময় নিয়ে তোমাদেরকে করাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। তাহলে √r আমরা একটু মানগুলো বসাই দিই। তাহলে মান হলো শুরুতে 8 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 12 ইন্টু cos 60 ডিগ্রি। ওকে, তাহলে আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে আমাদের এই যে লব্ধির যে মান, আমি একবারই যদি ক্যালকুলেট করে বসাই এখানে, তাহলে একবারই যে মানটা আসে সেই মানটা হলো 17.43 নিউটন। তাহলে বুঝতে পারছো। তাহলে আমাদের 8 আর 12 যে যোগফল, তারা যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, তাহলে তার অ্যান্সার হলো 17.43 নিউটন। তাহলে এই যে ভেক্টরটা যেটা আছে এফ, তাহলে এই যে এফ পাইলাম এইটা, তাই না ভাইয়া, এফ হলো এটা। তো এই এফ এর মান হলো 17.43 নিউটন। এখন তার যে উপাংশ দুইটা আছে সেই উপাংশ দুইটা বের করতে বলছে। এখন ভাই আপনারা সবাই জানেন, বলেন তো, এটা যদি একটা ভেক্টর হয় পি, এই পি ভেক্টরকে ভাঙাইলে কয়টা উপাংশ পাওয়া যায়, এই পি ভেক্টরটাকে আমরা যদি ভাঙাই তাহলে ভাই দুইটা উপাংশ পাওয়া যায়। এবার এভাবে চিন্তা করো, বলো দুইটা ভেক্টরের লব্ধি কোণ বরাবর হয়, মাঝ বরাবর। তার মানে ভেক্টর দুইটা দেওয়া থাকলে লব্ধি হয় মাঝ বরাবর। এবার যদি লব্ধি দেওয়া থাকে, তাহলে ভেক্টর দুইটা হবে কোন দিকে, এইদিকে আর এইদিকে, কারণ লব্ধি অলওয়েজ কোথায় থাকতে হবে, মাঝ বরাবর থাকতে হবে। তাহলে এইগুলাকে বলা হচ্ছে তার উপাংশ। তাহলে এই পি এর একটা ভেক্টর যদি হয় পি, তাহলে এই পি কে ভাঙাইলে আমরা দুইটা উপাংশ পাবো, এটা একটা উপাংশ, এটা আর একটা উপাংশ। এই উপাংশটাকে আমরা বলতে পারবো, মনে রাখবেন, মূল ভেক্টর যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে তার উপাংশ বের করা হলো cos থিটা দিয়ে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, পি cos থিটা, আর এটাকে আমরা বলতে পারবো পি sin থিটা। বুঝতে পারছো, এটা মনে রাখবা। বেসিক্যালি উপাংশ বের করার সূত্র হলো যার উপাংশ তার cos থিটা, ঠিক আছে। তাহলে যেমন আমি যদি এই উপাংশটাই দেখাই, তোমরা এই জায়গাটা একটু ভালো মতো মনোযোগ দাও। এই উপাংশটা যদি আমি দেখাই যে এই অ্যাঙ্গেলটা তাহলে কত বলো তো, যার উপাংশ তার কি দিয়ে বের করবা, cos থিটা দিয়ে। তাহলে দেখেন ভাই এই উপাংশটার মান কত, তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত, এটা যদি থিটা হয় তাহলে এটা হলো 90 মাইনাস থিটা। তাহলে এখন বলেন তো, এদিকের উপাংশ যার উপাংশ তার কি থিটা, cos থিটা, তাহলে এখানে কত আসবে, পি cos 90 মাইনাস থিটা। আর যেহেতু এখানে সমকোণ বিজোড়, cos উল্টে হয়ে যাবে sin, p sin থিটা। এই জন্য তোরা বলিস যে একটা যদি হয় p cos থিটা আর একটাকে বলা হয় p sin থিটা, কিন্তু বেসিক্যালি p sin থিটা দিয়ে বের করা হয় না, যার উপাংশ তার cos থিটা দিয়েই বের করা হয়, কিন্তু এই cos উল্টে কি হয়ে যায়, sin। তো আপাতত এতটুকু মাথায় রাখবা যে যার সাপেক্ষে অ্যাঙ্গেল করবে কোন একটা ভেক্টর, তাকে আমরা ওইদিকে উপাংশ বের করব cos থিটা দিয়ে, আর যেদিকে অ্যাঙ্গেল করবে না তাকে আমরা বের করব কি দিয়ে বলেন তো, sin থিটা দিয়ে। তাহলে এখন ভাইয়া চলেন তো, আমরা তো এখানে লব্ধির মান বের করে ফেলছি, কনসেপ্ট ক্লিয়ার। এখন বলো, লব্ধি যেহেতু বের করে ফেলছি ভাইয়া, এখান থেকে তাকান, লব্ধি যেহেতু বের করে ফেলছি, তাহলে এই কোণটা কত ডিগ্রি ভাইয়া বলেন তো, এই কোণটা হলো 30 ডিগ্রি। কত ডিগ্রি, 30। আর এই কোণটা কত ডিগ্রি ছিল বলো তো, একটু আগে পাইছিলাম না, 36.58 মোস্ট প্রবলি ছিল, 36.58 ছিল আই থিঙ্ক। তাহলে এই কোণটা একটু আগে তো বের করছো ভাইয়া, তাহলে 36.58 ডিগ্রি। তাহলে এখন আপনারা বলেন তো, এই এফ ভেক্টরটা বা লব্ধিটা
এক্স অক্ষের সাথে কত কোণ করতেছে? লব্ধি কিন্তু আমাদের এক্স অক্ষের সাথে 66.58 কোণ করতেছে। তাহলে লব্ধি যদি এক্স অক্ষের সাথে 66.58 কোণ করে, 66.58 কোণ করে, তাহলে বলেন সেই লব্ধির মান কত? সেই লব্ধির মান হলো 17.43 যদি হয় ভাইয়া এটা, তাহলে বলেন তো এইদিকে তার উপাংশ কত হবে? যার উপাংশ তার কি থিটা, এটা যদি হয় এফ, যার উপাংশ তার কি থিটা? কস থিটা। এটাকে কি বলা যাবে বলো? এটাকে বলা যাবে 17.43 কস 466.58। আর ওয়াই অক্ষ বরাবর তার যে উপাংশ আসবে, এই উপাংশটার মান কত আসবে? এই উপাংশটার মান আসবে 17.43 সাইন 66.58। তারপর দুইটার মান ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করে দেখবেন যে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে আশা করি এখান থেকে তোমরা প্রশ্নটার উত্তর বুঝতে পারছো। ধিপধাপ কমেন্ট দিয়ে দাও তো বুঝতে পারছো কিনা ভাইয়া। তাহলে গ এবং ঘ সুন্দর করে বুঝতে পারছো কিনা একটু কমেন্ট দিয়ে আমাকে জানাও, গ এবং ঘ সুন্দর করে বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাবা, গ এবং ঘ তোমরা বুঝতে পারছো কিনা। এমন একটু স্লো হয়ে গেছে, একটু জানাও গ এবং ঘ তোমরা বুঝতে পারছো কিনা। এই সৃজনশীলের গ এবং ঘ বোঝা গেছে কিনা, এরপরে শুরু করব নদী ও নৌকা সংক্রান্ত আলাপ আলোচনা। আচ্ছা 2 ঘন্টা 20 মিনিট চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে গ এবং ঘ বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, মারুফ লিখেছে ভাইয়া নদী নৌকার ম্যাথ কখন ধরবেন? এই যে এখনই শুরু করবো ভাইয়া। তাহলে আকিবুল লিখেছে ভাইয়া বাম হাতি, হ্যাঁ ভাইয়া বাম হাতি। সুরভি লিখেছে ভাইয়া বুঝতে পারছি। মাহি লিখেছে ক্লিয়ার। ওকে, বাদ বাকিরা একটু দ্রুত কমেন্ট দাও। যারা আসছো তারা অবশ্যই অবশ্যই আমার সাথে কন্টাক্টে থাকবা। তাহলে তোমরা কমেন্ট দিতে থাকবা প্রত্যেকটা জিনিস বুঝতে পারতেছো কিনা। ওকে, একটু কমেন্ট দিতে থাকো, তোমাদের খুঁজে পাচ্ছি না কেন, কমেন্ট দিতে থাকো। ওকে, রশনি লিখেছে বুঝেছি, শ্রাবণ লিখছে বুঝছি। ওকে, তাহলে এখান থেকে বোঝা গেছে। তাহলে জায়ান লিখেছে যে ভাইয়া আরেকটু আরেকটু দেখো, আমি আরেকটু দেখাই দিচ্ছি। তো এই কোণটা যেটা আছে ভাইয়া, এই কোণটা তো তুমি মেজার করতে পারতেছিলে কোন সূত্র দিয়ে বলো তো? ট্যান থিটা সূত্র দিয়ে, যে যার কোণ সে একা, যার কোণ বা যার অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। তাহলে এটা দিয়ে বের করলেন ট্যান থিটা সূত্র দিয়ে। এই কোণটা আমি পাইছিলাম কত? 36.58, যেটা আসলে গ নাম্বারেই করাইছি তোমাকে। আর এই কোণটা অলরেডি কত? 30। তাহলে বলো তো, তাহলে এটা যদি 36.58 হয় আর এটা যদি 30 হয়, তাহলে মোট কোণটা কত? মোট কোণটা হচ্ছে 66.58। আর লব্ধির মান তো বের করলাম, এই লব্ধির মানটা কত? এই লব্ধির মান √p² + q² + 2pq cos আলফা দিয়ে এটা বের করে ফেলছি। তো এই ভেক্টরটার যে কোনো একটা ভেক্টরের কয়টা উপাংশ থাকে? দুইটা, একটা এক্স অক্ষের দিকে আর একটা ওয়াই অক্ষের দিকে। তো এটা যদি হয় এফ, আর এই কোণটা যদি জানা থাকে তোমার, তাহলে বলো তো 66.58 যদি জানা থাকে, এটা যদি থিটা হয়, তাহলে বলো এই দিকের উপাংশ কত হবে? এফ কস থিটা, আর এদিকের উপাংশ হবে কত? এফ সাইন থিটা। তাহলে দেখো ভাইয়া এটাকে কস থিটা দিয়ে বের করছি, এফ এর মান বসাইছি এফ, এফ কস থিটা, এটা হলো এফ সাইন থিটা। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এটাই ছিল আমাদের এখান থেকে আলাপ আলোচনা। এবার আমরা চলে যাব আমাদের পরের কনসেপ্টের দিকে। তো এখানে তোমাদেরকে কি বলছে? এখানে তোমাদেরকে বলছে, দেখো চমৎকার একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুবই চমৎকার। প্রশ্নটাতে বলছে যে চিত্রে 3টি সমতলীয় ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল রয়েছে। F1 F2 ও F3 ভেক্টর 3টির মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে? গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও আর কি। এখন ভাইয়া এখানে 3টা ভেক্টর আছে। এখন আমি মূলত তোমাদেরকে একটা দারুণ জিনিস শেখাতে যাচ্ছি, এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বরিশাল বোর্ডের একটা প্রশ্ন। এবং এরকম প্রশ্ন তোমরা এডমিশনেও, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তারা এই রকমের প্রশ্ন ফেস করবা। ঠিক আছে, এখন আমরা দেখব একাধিক ভেক্টর অর্থাৎ 2-এর বেশি ভেক্টর কিভাবে যোগ করতে হয়, 2-এর বেশি ভেক্টর কেমনে যোগ করা যায়, সেটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। তো ভাইয়া শুরুতে তোমাদেরকে বলে রাখি, বলতো আমাদের যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আছে, সেই সামান্তরিক সূত্র দিয়ে আমরা কয়টা ভেক্টরকে যোগ করতে পারি? আমরা কিন্তু ভাইয়া 2টা ভেক্টরকে যোগ করতে পারি। তোমরা জানো পি আর কিউ যদি আলফা কোণে ক্রিয়া করে, আমি আবারও দেখাচ্ছি, পি আর কিউ যদি আলফা কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি বের করার সূত্র হবে কি বলতো? √p² + q² + 2pq cos আলফা। এটা তোমরা সবাই জানো। তার মানে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র শুধুমাত্র তোমাকে 2টা ভেক্টর যোগ করে দিতে পারে। এখন প্রশ্ন হইতেছে যে ভাইয়া তাহলে 3টা 4টা অর্থাৎ 2-এর বেশি ভেক্টর যদি থাকে, তাহলে তাদেরকে আমরা কি উপায়ে যোগ করব? তাদেরকে কি তাহলে যোগ করার জন্য আলাদা কোনো সূত্র বানানো লাগবে? তাহলে তাদেরকে যোগ করার জন্য কি আলাদা কোনো প্রসিডিউর আছে? হ্যাঁ ভাইয়া, প্রসিডিউর আছে, যে প্রসিডিউরটাকে আমরা বলি লম্বাংশ উপপাদ্য। ঠিক আছে, তাহলে এই লম্বাংশ উপপাদ্য যদি আমি এখন তোমাদেরকে শেখাই, তাহলে এই লম্বাংশ উপপাদ্য দিয়ে তোমরা অঙ্কটা করতে গেলে পাগলও হয়ে যাবা,
অঙ্ক করতে গেলে তোমাদের অঙ্ক বড় হয়ে যাবে, বিশেষ করে যারা লাস্ট টাইম প্রিপারেশন নিচ্ছ, যারা আগে লম্বাংশ উপপাদ্য একদমই পড়ো নাই, তারা যদি লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে যাও তাহলে তোমরা কিন্তু পাগল হয়ে যাবে ভাইয়া। তাহলে এই জন্য আজকে আমি তোমাদের জন্য আমার বানানো একটা শর্টকাট প্রসিডিউর শেখাচ্ছি। এই শর্টকাট প্রসিডিউরটা মাথায় রাখো, একদম পানি পান্তা হয়ে যাবে সবকিছু অঙ্ক। একাধিক ভেক্টরের লব্ধি বা এরকম ছবি দিয়ে যখন তোমাকে ভেক্টরের লব্ধি কিংবা দিক বের করতে বলবে, তুমি আরামসে কিন্তু ভাইয়া পানির মতো বের করে ফেলতে পারবা। কিভাবে? তো আমি আগে তোমাকে কিছু বেসিক কথাবার্তা বলি। সেটা হইতেছে যে ভাইয়া, যখন তুমি 2 এর বেশি ভেক্টরকে যোগ করবা, তখন যে কাহিনীটা হবে সেটা হচ্ছে 2 এর বেশি ভেক্টরকে যোগ করার কিন্তু আলাদা করে কোনো সূত্র নাই। 3টা ভেক্টরকে যোগ করা যায়, ম্যাথমেটিক্সে তার সূত্র আছে। কিন্তু আমার প্রশ্ন, যদি 4টা থাকে, 5টা থাকে, 6টা থাকে, তাদের ক্ষেত্রে কোনো সূত্র আছে? না, কোনো সূত্র নাই। তাদেরকে যোগ করব কিভাবে? তো ভাইয়া, যেহেতু 2 এর বেশি ভেক্টর যোগ করার আলাদা করে কোনো সূত্র আমাদের জানা নাই, কিংবা আমি তোমাদেরকে শেখাই নাই, তাহলে তোমাদের মাথায় এই জিনিসটা আগে ঢোকাইতে হবে যে যতগুলা ভেক্টর আছে, আমার সবগুলা ভেক্টরকে আগে ভেঙে চুরে কয়টা বানাইতে হবে ভাইয়া? 2টা। কারণ তুমি যদি সবগুলা ভেক্টরকে ভেঙে চুরে 2টা বানাইতে পারো, তাহলে ওই যে ভেক্টর যোগের যে সামন্তরিক সূত্র শিখছো, ওই সামন্তরিক সূত্র দিয়ে ছলে বলে কলে কৌশলে অঙ্কের অ্যান্সার বের করে ফেলতে পারবা। তাহলে আমাদের এখন টার্গেট হইলো, আমাদের ভিশন এন্ড মিশন হইলো, যতগুলা ভেক্টর থাকবে সবগুলাকে ভেঙে চুরে কয়টা বানানো ভাইয়া? 2টা বানানো। এর জন্য একটা ছোট্ট টেকনিক ফলো করতে হবে। বলো তো ভাইয়া, আমি তোমাদেরকে একটু আগে কি শেখাইছি? যে যদি 2টা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধি হয় তাদের কি ফলের সমান? অবশ্যই অবশ্যই যোগফলের সমান। বুঝতে পারছো? আর যদি 2টা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে লব্ধি হয় তাদের কি ফলের সমান ভাইয়া? বিয়োগ ফলের সমান। তাহলে এই সবগুলা ভেক্টরকে ভেঙে চুরে তুমি যখন 2টা বানাইতে যাবা, তখন তোমাকে ছোট্ট একটা জাস্ট টেকনিক ফলো করতে হবে। সেটা হচ্ছে, একই দিকে যদি কোনো ভেক্টর থাকে তাহলে তাদেরকে যোগ করে দিতে হবে, উল্টা দিকে যদি কোনো ভেক্টর থাকে তাদেরকে বিয়োগ করে দিতে হবে। ব্যাস, একই দিকের ভেক্টরগুলোকে যোগ এবং উল্টা দিকের ভেক্টরগুলোকে তুমি যদি বিয়োগ করতে পারো, আগে যোগ করবা তারপরে বিয়োগ করবা কিন্তু, তাহলে দেখবা আরামসে সুরসুর করে সবগুলা ভেক্টর ভেঙে চুরে কয়টা হয়ে গেছে ভাইয়া? 2টা হয়ে গেছে। জাস্ট এই ছোট্ট টেকনিকটা মনে রাখো, তাহলে আরামসে কিন্তু সমাধান করতে পারবা। এবার আসো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে বলো ভাইয়া, এখানে দেখো তো কয়টা ভেক্টর আছে? এখানে ভেক্টর আছে আমাদের 3টা, F1 একটা, F2 একটা, F3 একটা। তাহলে এই 3টা ভেক্টরকে আমার ভেঙে চুরে কয়টা বানাইতে হবে? 2টা বানাইতে হবে ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে, যদি 2টা বানাইতে হয়, তাহলে একই দিকের ভেক্টরগুলোকে কি করতে হবে? যোগ, উল্টা দিকের ভেক্টরগুলোকে কি করতে হবে ভাইয়া? বিয়োগ করতে হবে। এখন আমার প্রশ্ন হইতেছে যে এখানে কেউ কারো উল্টা দিকে আছে ভাইয়া? কেউ কিন্তু কারো উল্টা দিকে নাই, আবার কেউ কারো দিকেও নাই। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে ছোট্ট করে একটা প্রসিডিউর বলে দিই। সেটা হচ্ছে যে যদি কোনো ভেক্টর অক্ষ বরাবর থাকে, তাতে হাত দিবা না। আর যেসব ভেক্টর অক্ষ বরাবর থাকবে না, অর্থাৎ এরকম মাঝখান দিয়ে যাবে, তাদেরকে উপাংশে ভেঙে দিবা। তারপর তুমি একই দিকের গুলা যোগ করবা, উল্টা দিকের গুলা বিয়োগ করবা। আমার কথা আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি। মানে বিষয়টা এরকম, দেখো আমি একটা ডিমো অঙ্ক দেখাই আগে। ধরো এখানে 3টা ভেক্টর আছে, এখানে 3টা ভেক্টর আছে। এটার মান ধরে নাও 8 নিউটন, এটার মান 3 নিউটন, এটার মান 4 নিউটন। এখন এই যে একটা বস্তুর উপরে 3টা ভেক্টর কাজ করছে, তাদের লব্ধি বের করবো আমি। এখন বলেন তো, 8 4 3, 3টা ভেক্টরকে ভেঙে চুরে কয়টা বানাবো? 2টা। এর জন্য কি করতে হবে? আমার টেকনিক হলো, মুনিম ভাইয়ার টেকনিক হলো, একই দিকের ভেক্টর কি করতে হবে? যোগ, উল্টা দিকের ভেক্টর কি করতে হবে? বিয়োগ। বলো, এখানে একই দিকে কেউ আছে? নাই, তার মানে যোগ করার প্যারা নিতে হবে না তোমারে। এবার উল্টা দিকে দেখো তো কে কার আছে। দেখো 8 এর উল্টা দিকে কে আছে ভাইয়া? 8 এর উল্টা দিকে আছে 3। তাহলে 8 আর 3 এর লব্ধি কত হবে বলো? 2টা ভেক্টর বিপরীত দিকে কাজ করলে লব্ধি হয় তাদের কি ফল? বিয়োগ ফলের সমান। 8 আর 3 এর লব্ধি কত? 5। লব্ধি কোন দিকে থাকে বলো? বড়টার দিকে না ছোটটার দিকে? ভাই লব্ধি কিন্তু বড়টার দিকে অবশিষ্ট থাকে। সহজে বুঝাই, দেখো আমার হাতে কলম আছে, এই কলমটাকে আমি এই দিক দিয়ে টানতেছি, 5 নিউটন বলে, কলম কিন্তু এই দিকে আসবে। এই দিক দিয়ে টানতেছি, 8 নিউটন বলে, কলম কিন্তু এই দিকে যাবে। কিন্তু যদি 2 হাত দিয়ে একসাথে টানি, বলো তো যাবে কলম কোন দিকে? বড়টার দিকে। কারণ তুমি যেদিকে বেশি বলে টানছো, বস্তুর গতি সেদিকে হবে। তাহলে অবশিষ্ট থাকবে কোন দিকে? বড়টার দিকে। কত অবশিষ্ট থাকবে ভাইয়া? 5 নিউটন অবশিষ্ট থাকবে। আর এটা কত বলেন তো? এটা আছে 4। তাহলে দেখেন, এই যে দেখেন, তাহলে 3টা ভেক্টর ছিল, ভেঙে চুরে কয়টা হয়ে গেছে? 2টা। তাহলে আবার এই দুইটাকে একটা সামান্তরিক কল্পনা করব। এই সামান্তরিকের কর্ণটাই মূলত তাদের লব্ধি নির্দেশ করবে, যেটা আসলে বের করা খুব ইজি। 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এখানে আলফা 90 ডিগ্রি হওয়ার কারণে 2pq cos 90 এর মান হয়ে যাবে 0, বাতিল হয়ে চলে যাবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে তোমার টার্গেট হচ্ছে একই দিকের গুলা যোগ করা, উল্টা দিকের গুলা বিয়োগ করা। কিন্তু কাহিনী হচ্ছে এইরকম যদি থাকে যে কেউ কার দিকেও নাই, কেউ কার বিপরীত দিকেও নাই, তাহলে তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে হবে বা তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটাইতে হবে? তো যদি এরকম ভাইয়া থাকে, তাহলে তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটাইতে হবে সেটা হলো যে তাদেরকে আগে উপাংশে ভাঙতে হবে। আর তোমরা একটু আগেও শিখছো, একটা ভেক্টরকে ভাঙলে আমরা কয়টা উপাংশ পাই? 2টা উপাংশ পাই। যার দিকে অ্যাঙ্গেল থাকে যেই দিকে,
তাকে আমরা কস থিটা দিয়ে প্রকাশ করি, আর যেদিকে অ্যাঙ্গেল থাকে না তাকে আমরা সাইন থিটা দিয়ে প্রকাশ করি। এখন ভাইয়া বলেন তো এই জায়গাতে, ভাইয়া ভালো করে তাকান তো, দেখেন তো এই জায়গাতে আমাদের যে এই F1 আছে, এই F1 তো অক্ষ বরাবর নাই। দেখো এই F1টা কিন্তু x অক্ষ বরাবর নাই, y অক্ষ বরাবর নাই, F2টাও কিন্তু নাই, F3ও কিন্তু নাই। তার মানে তিনজনকে উপাংশে ভাঙতে হবে। এখন বলেন তো আমরা যদি F1 কে উপাংশে ভাঙি, আমি আগে ছবিটা আঁকাই, তাহলে F1 কে যদি উপাংশে ভাঙি, F1 যদি এইদিকে আসে তাহলে তার উপাংশ কোন দিকে পাওয়া যাবে? এইদিকে পাওয়া যাবে একটা, পূর্ব দিকে একটা, উত্তরের দিকে একটা। যেহেতু এটা উত্তর পূর্ব দিকে আছে, দেখো উত্তর আর পূর্বের মাঝামাঝি, সরি উত্তর আর পূর্ব, হ্যাঁ উত্তর আর পূর্বই তো, মানে উত্তর, এটা হলো উত্তর, এটা হলো পূর্ব। তাহলে উত্তর পূর্ব দিকে যেহেতু ভেক্টরটা ক্রিয়া করতেছে উত্তর আর পূর্বের মাঝামাঝি, সুতরাং তার একটা উপাংশ হবে উত্তর দিকে আর একটা উপাংশ হবে পূর্ব দিকে। তাহলে ভাই বলেন তো এই উপাংশটা কত হবে? এই উপাংশটা বলা যাবে 4, যার উপাংশ তার কি থিটা, যার দিকে অ্যাঙ্গেল তার কি থিটা, cos থিটা, তাহলে যেহেতু 60 ডিগ্রি তাহলে 4 cos 60। বুঝতে পারছো? এবার এইটা কত হবে তাহলে বলো? এটা হবে 4 sin 60 হয়ে গেছে। এবার বলেন তো আমাদের এই F2টা কত? F2টাও কিন্তু 4 নিউটন এবং এটা কোন দিকে? উত্তর পশ্চিম দিকে। তাহলে এর একটা উপাংশ হবে উত্তর দিকে আর একটা উপাংশ হবে পশ্চিম দিকে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই দিকেরটা কত হবে? যার সাথে অ্যাঙ্গেল তার কি থিটা, cos থিটা। তাহলে আমাদের 4 cos 30, তারপর কি বলতো, তারপর হলো এখান থেকে আমাদের 4 sin 30। বুঝতে পারছো? এবার দেখো এইখানে আমাদের F3 যেটা আছে, তাহলে F3 এর মান কত বলতো? 4 নিউটন। তো এই F3টা আবার পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণ করছে, কিন্তু এরা গেছে কোন দিকে? পশ্চিম আর দক্ষিণের মাঝামাঝি, দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে ভাইয়া এটার একটা উপাংশ হবে দক্ষিণ দিকে আর একটা উপাংশ হবে পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকের সাথে যেহেতু কোণ করছে 45, তাহলে পশ্চিম দিককে আমরা কি দিয়ে প্রকাশ করব? cos থিটা দিয়ে। এটাকে আমরা লিখতে পারবো 4 cos 45, আর এই উপাংশটাকে লিখতে পারবো আমরা 4 sin 45। ব্যাস, ডিসমিস, দুধ কা দুধ পানি কা পানি, অঙ্ক হয়ে গেছে সমাধান। এখন দেখেন আপনার ভেক্টরগুলো সব এক্সিস বরাবর চলে আসছে। এবার কি করতে হবে? মাননীয় স্পিকার কিচ্ছু করতে হবে না, খালি একই দিকের গুলা যোগ করতে হবে, উল্টা দিকের গুলা বিয়োগ করতে হবে, সুরসুর করে অঙ্কের অ্যান্সার বের হয়ে চলে আসবে। সবগুলা ভেক্টর ভেঙে চুরে কটা হয়ে যাবে? 2টা। যদি বিশ্বাস না হয় আমরা পরের ছবিটাতে দেখি। দেখো আগে আমাদের কাজ কি করা, তোমাদেরকে শুরুতেই বলছি একই দিকের ভেক্টরগুলোকে আগে কি করতে হবে? ডেফিনেটলি যোগ করতে হবে। তাহলে একই দিকে কে কে আছে আগে সেটা খুঁজে বাইর করো। বলো তো ভাইয়া এখানে একই দিকে কে কে আছে? আমি দেখতে পাচ্ছি 4 sin 60 আর 4 cos 30 একই দিকে আছে। তাহলে আমি এদের লব্ধিটাকে একটু বের করি, যে 4 cos, এখানে একটু দেখো তো, 4 sin 60 প্লাস কত? 4 cos 30। ওকে, তাহলে এই যে দুইজনের যে লব্ধি, এই দুইজনের লব্ধি মানে এই দিকে আমাদের যে ভেক্টরটুকু থাকলো, এই ভেক্টরটুকুর মান কত পড়ে থাকলো? 6.92। এই দুটোকে তোমরা যোগ করছো, বুঝতে পারছো? এই দুটোকে যোগ করে পাইছো 6.92 নিউটন। তাহলে বোঝা গেছে 6.92 নিউটন। এবার এই দিকে কত কত আছে বলো? 4 cos 45 আর 4 sin 30। তাহলে 4 sin 30 আর একটা হলো 4 cos 45। তাহলে আমি একটু 45 বসাই দিই, 45। ওকে, তাহলে এই দিকে দুইটা ভেক্টর কাজ করতেছে, এদেরকে যোগ করতে হবে। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে এই মানটা চলে আসছে 4.82 নিউটন। বুঝতে পারছো? 4 পয়েন্ট কত ভাইয়া? 4.82 নিউটন। আশা করি বুঝতে পারছো। এবার এই দিকে কত আছে? 4 sin 45। 4 sin 45 এর মান তোমরা সবাই পারবা। 4 sin 45 কত আসে? 2.82। তাহলে এদিকে আছে 2.82 নিউটন। বুঝতে পারছো? আর এদিকে কত আসে? 4 cos 60। cos 60 এর মান হাফ, তার মানে এদিকে কত? 2 নিউটন। ভাইয়া বলেন সবগুলা ভেক্টরকে আপনি কি করলেন? আগে উপাংশে ভাঙলেন, তারপর একই দিকের গুলা যোগ করলেন, যোগ করে আপনি এই যে সুন্দর একটা ছবি পাইছেন, একটা সিম্পল ছবি পেয়ে গেছেন। এবার আপনার কাজ কি করা? যেহেতু একই দিকে আর কেউ বাকি নাই, যোগ করার আর কেউ বাকি নাই, এবার উল্টা দিকের গুলা কি করতে হবে ভাইয়া? বিয়োগ করতে হবে। এখন বলেন তো এই ছবির পর আমি যদি এই ছবিটা আঁকাই, তাহলে উল্টা দিকের গুলো যদি আমি বিয়োগ করে দেই, তাহলে বলেন তো উল্টা দিকে কে কে কাজ করতেছে ভাইয়া? উল্টা দিকে কাজ করতেছে 4.82 আর 2 পরস্পর উল্টা দিকে। আপাতত এই দুইটার চিন্তা বাদ দাও, এই দুইটা নিয়ে মাথা ঘামাও একটু ভাইয়া। দুইটা অপোজিট দিকে যে দুইটা করে কাজ করতেছে তাদেরকে নিয়ে একটু মাথা ঘামাও। বলো এখানে 4.82 আর 2 নিউটন পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, সুতরাং লব্ধি হবে কি ভাইয়া? একটু আগেই তো পড়াইছি, ভুলে যাওয়ার কথা না? লব্ধি হবে তাদের কি ফল? বিয়োগ ফল। তাহলে ভাইয়া 4.82 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2.82। তাহলে এদিকে পড়ে থাকলো 2.82 নিউটন। আর এই দুইটাকে যদি বিয়োগ করিস তোরা 6.92 আর 2.82, তাহলে কত হয়? 4.10। কোন দিকে অবশিষ্ট থাকে? বড়টার দিকে। তার মানে এই দিকে অবশিষ্ট হলো 2.82 নিউটন, আর এই দিকে অবশিষ্ট কত? এই দিকে অবশিষ্ট হলো 4.10 নিউটন। তাহলে দেখেন তো ভাইয়া সবগুলা ভেক্টর ভেঙে চুরে কয়টা হয়ে গেছে ভাইয়া?
দুইটা হয়ে গেছে, এবার আরামসে চাল চালায়া তাদের মান বের করতে পারবা। তাহলে বলো আমাদের লব্ধি কত হবে? তাহলে লব্ধির মান হবে 2 পয়েন্ট কত ভাইয়া, 2.8 তার উপরে স্কয়ার পি স্কয়ার প্লাস কি 4.10 তার উপরে স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। বলো তো বাদ বাকি টার্ম কেন বাতিল হইলো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার লিখে আমি কেন ক্ষান্ত হয়ে গেলাম? কেন 2p কিউ কজ আলফা লিখি নাই? কারণ কজ আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এভাবে সমাধান করলে সলভ কি আসবে জানো? সব সময় যে যতগুলা ভেক্টর আছে সবগুলোকে ভেঙে যখন দুইটা বানাবা অলওয়েজ দুইটার মধ্যবর্তী কোণ 90 আসবে। ফলে কজ 90 এর মান 0 হওয়ার কারণে বাদ বাকি টার্ম বাদ হয়ে গেছে। তাহলে এভাবে লব্ধি বের করবা। আর যে লব্ধির কোণ আছে এখন এই কোণ বের করতে পারবা না, তাহলে লব্ধি যদি এই দিকে হয়, বলো তোমরাই বলো, তাহলে লব্ধি এখন এই দিকে যদি হয় তাহলে এই দিকটা কোন দিক ছিল? পশ্চিম দিক। এটা ছিল পশ্চিম আর এটা ছিল কোন দিক ভাইয়া? উপরেরটা ছিল আমাদের উত্তর দিক। বুঝতে পারছো? তাহলে তুমি চাইলে পশ্চিমের সাপেক্ষেও কোণ বানাইতে পারো, চাইলে উত্তরের সাপেক্ষেও কোণ বানাইতে পারো। তাহলে আমার এই টেকনিকটা তোমার কেমন লাগলো? টেন থিটা দিয়ে বের করে নিবা, এটা আশা করি বুঝতে পারছো। আমার এই টেকনিকটা কেমন লাগলো তোমরা একটু সুন্দর করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দাও তো টেকনিকটা কেমন লাগছে। সুন্দর করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিবা। তাহলে একটু জানাই দাও যে আমার এই টেকনিকটা কেমন লেগেছে তোমাদেরকে। হুম, ওকে ওকে, তোমাদের তো রেকর্ড আছে, তোমরা যদি আরেকবার দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে সবগুলা ভেক্টরকে আমরা ভেঙে চড়ে আমি আরেকবার একটু ছোট্ট করে বলে দিচ্ছি। যদি এরকম থাকে তাহলে তোমরা কি করবা? সবগুলাকে উপাংশে ভাঙবা। দেখো এই ভেক্টরটাকে ভাঙলে, এই ভেক্টরটা যেহেতু উত্তর আর পশ্চিমের মাঝামাঝি, তাহলে এর একটা উপাংশ পাওয়া যাবে উত্তর দিকে আর একটা পশ্চিম দিকে। এই যে এই ভেক্টর যেটা আছে F1 এর যেহেতু দুইটা উপাংশ আছে, একটা উপাংশ হবে পূর্ব দিকে আর একটা হবে উত্তর দিকে। আর এই যে F3 যেটা আছে, F3টা কোন দিকে বলো তো? পশ্চিম আর দক্ষিণের মাঝামাঝি না? তাহলে একটা উপাংশ হবে দক্ষিণ দিকে আর একটা হবে পশ্চিম দিকে। তাহলে এবার কি করবেন? এবার কিচ্ছু করা লাগবে না, যেগুলাকে আগে উপাংশে ভেঙে দিলাম, উপাংশে ভেঙে দিলে এরকম একটা ছবি আসবে। সবাই একটু খেয়াল করো। তারপর তোমাদের কাজ হলো একই দিকের গুলা যোগ করা, তারপর উল্টা দিকের গুলা বিয়োগ করা। এবার একই দিকে কারা কারা আছে? 4cos45 আর 4sin30। সুতরাং এদেরকে যোগ করলে আমরা পাবো 4.82। আর এই দিকে একই দিকে দুইটা দেখা যাচ্ছে, একটা হলো 4sin60 আর একটা হলো 4cos60। 4cos60 ঠিক আছে, 4cos30। তাহলে এই দুটোকে যদি তোমরা যোগ দাও তাহলে অ্যান্সার হবে 6.92। তাহলে এই যে এটা পাইলাম, তাহলে এদেরকে যোগ করলাম, যোগ করে এটা পাইলাম, এদেরকে যোগ করে এটা পাইছি। তাহলে তারপর এইদিকে কাজ করতেছিল কত? 2, আর এইদিকে মান পাইতেছিলাম হচ্ছে 2.82। তাহলে এবার একই দিকের গুলো যখন যোগ করা শেষ হয়ে যাবে তখন উল্টা দিকের গুলা কি করবা? উল্টা দিকের গুলা বিয়োগ করবা। ঠিক আছে, উল্টা দিকের গুলা বিয়োগ করবা। তাহলে বলো তো কে কার উল্টা দিকে? 6.92 আর 2.82 হলো উল্টা দিকে, আর 4.82 আর 2 হলো উল্টা দিকে। তাহলে এদেরকে আমরা যদি বিয়োগ করে দেই তাহলে এই মানটুকু পড়ে থাকে। এই মানটুকু পড়ে থাকলে দুইটা হয়ে যাবে, দুইটাকে আমরা জাস্ট নরমালি যে সমান্তরিকের সূত্র আছে সেটা দিয়ে করে ফেলবো। সাইম লিখছে অনেক সহজ ভাইয়া। ওকে, তাহলে নুসরাত লিখছে যে ভাইয়া এক্সামের খাতায় কিভাবে লিখতো একটু গোছাই লিখাই দেন। বাবা এক্সামের খাতায় কিভাবে লিখবা জানো? এভাবে আগে ছবিটা আঁকাবা, আঁকানোর পর আমি যেভাবে যেভাবে ছবি আঁকাইছি এরকম স্তরে স্তরে ছবি আঁকাবা। জাস্ট ছবি এঁকে নিচে কোনো বর্ণনাই দেওয়া লাগবে না, জাস্ট ছবি আঁকাবা আর নিচের যে ক্যালকুলেশনটুকু আছে সেই ক্যালকুলেশনটুকু করে ফেলবা। টিচার নিজেই বুঝে নিবে যে কোন লাইন থেকে তুমি কোন লাইন করছো, কোনো সমস্যা নাই, প্যারা খাইতে হবে না। তাহলে মাহি বলছে বুঝতে পারছি এখন, শ্রাবণ লিখছে পারবো। ওকে, সালমান লিখেছে বুঝেছি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। যাদের উপাংশের বিভাজন সম্পর্কে কোনো সমস্যা নাই, উপাংশে একটা ভেক্টরকে উপাংশে ভাঙা যাইতে পারে, তাদের এই অঙ্কটা বুঝতে আশা করি কোনো সমস্যা হয় নাই। বুঝতে পারছো? এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। তো এবার আমাদের নদী নৌকার অঙ্ক নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো। আগে শুরুতে আমরা কথাবার্তা বলবো নদী ও নৌকা সংক্রান্ত সমস্যা নিয়ে। তো ভাইয়া এই যে ভেক্টর চ্যাপ্টারের কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ভাইয়া ভেক্টর চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক কোনটা, আমি বলি ভেক্টর চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নদী ও নৌকা। এবং তুমি এডমিশনের কথা বলো কিংবা একাডেমিকের কথা বলো, দুই জায়গাতেই নদী নৌকা সমানে গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এই টপিক থেকে এত বেশি প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষা থেকে শুরু করে এডমিশনে, যেটা বলার বাইরে। তো আমি চেষ্টা করব যে নদী নৌকা টাইপের যত অঙ্ক আছে সব অঙ্ককে খুব সহজবদ্ধভাবে আগে তোমাদের সামনে উপস্থাপন করতে, তারপর আরামসে সৃজনশীল গুলো দেখাই দিতে। তাহলে চলো আগে আমরা নদী নৌকার কনসেপ্টটুকু ডেভেলপ করার চেষ্টা করি। তো আমি বলি যে নদী নৌকাতে মোটামুটি ভাইয়া 5 থেকে 6 টাইপের প্রবলেম পাওয়া যায়। এবং
এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে হবে আমি তোমাদেরকে সেটাও একটু শিখাই দিচ্ছি। তো প্রথমে আমি তোমাদেরকে যেটা নিয়ে একটু কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে ভাইয়া ধরেন এটা একটা নদী, ঠিক আছে, এই নদীর প্রস্থ হলো ডি, সব একটু তাকাও, এই নদীর প্রস্থ হলো ডি। নদী নৌকার যেহেতু টপিক চলছে সব একটু ভালো মতো মনোযোগ দিবা, ঠিক আছে, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে নদী নৌকার অঙ্কের মধ্যে নদীর প্রস্থ ধরে নিলাম ডি, এবং এখানে স্রোতের বেগ হলো ইউ, ইউ মিটার পার সেকেন্ড বেগে স্রোত বয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং নৌকার বেগ ধরে নাও ভি। তাহলে স্রোতের বেগ আমরা ধরে নিলাম, স্রোতের বেগ, আচ্ছা, স্রোতের বেগ ইউ মিটার পার সেকেন্ড, এবং আমাদের যে নৌকার বেগ লিখে ফেললাম, নৌকার বেগ এটা হলো ভি মিটার পার সেকেন্ড। এখন চলো আমরা আমাদের আলাপ আলোচনায় যাই। তো ভাইয়া স্রোত যদি এদিক থেকে এদিকে বয়ে যায়, তাহলে এখন তোমাকে প্রথম এক টাইপের প্রশ্ন দিতে পারে যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকাটি সোজা অপর পাড়ে পৌঁছাবে। একটু ভালো মতো দেখবা, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকাটি সোজা অপর পাড়ে পৌঁছাবে। প্রশ্ন এখানে কিন্তু দুই ভাবে আসতে পারে। নাম্বার এক, অপর পাড়ে মানে কি ভাইয়া, যে আপনি নদীর এপারে রওনা দিয়ে যখন উঠতেছেন দিন শেষে ঠিক এই অপর পাড়ের বিন্দুটাতে উঠতেছেন, এই বিন্দুতে উঠতেছেন, ঠিক আছে। তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে। আমি আবারও বলছি, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিয়ে সোজা অপর পাড়ে পৌঁছানো যাবে। অথবা বলেন তো ভাইয়া, একটা নদী যদি এইটা হয় তাহলে এই নদীর এপার থেকে ওই পাড়ের অনেকগুলো দূরত্ব আছে, যেমন এটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব। এখন সবচাইতে ছোট দূরত্ব কোনটা বলেন তো? আমরা জানি সবচাইতে ছোট দূরত্ব হলো লম্ব দূরত্বটা। তার মানে তুমি যখন সোজা অপর পাড়ে পৌঁছাবা, এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকাটি ন্যূনতম দূরত্বে অপর পাড়ে পৌঁছাবে। আর এটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি বেশি থাকে, বুঝতে পারছো? ন্যূনতম দূরত্বে অপর পাড়ে পৌঁছাবে। ন্যূনতম দূরত্ব মানে এপার থেকে ওপার সোজাসুজি। তাহলে প্রশ্ন থাকতে পারে সোজা অপর পাড়ে পৌঁছাবে, প্রশ্ন থাকতে পারে ন্যূনতম দূরত্বে অপর পাড়ে পৌঁছাবে, প্রশ্ন থাকতে পারে আড়াআড়ি ভাবে নদীর প্রস্থ বরাবর আড়াআড়ি ভাবে, আড়াআড়ি মানে একদম সোজাসুজি ভাবে, বুঝতে পারছো? তাহলে তিন ভাবে প্রশ্ন যদি থাকে প্রশ্নের সলিউশন কিন্তু একটাই হবে। তো চলো এবার আমরা একটু আলাপ আলোচনা শুরু করি। তো ভাইয়া বলেন তো, আপনাকে যদি এখানে রওনা দিয়ে ঠিক ওই পাড়ে উঠতে হয় তাহলে বলেন তো আপনার লব্ধিটা হবে তাহলে কি বলেন তো? লব্ধিটা হবে এই যে সোজাসুজি, তাই না ভাইয়া? এখন আপনি চিন্তা করেন তো ভাইয়া, আপনি যদি খুব বড় মাপের গাছ বলদ না হন, ছোটবেলায় একটু যদি ভিটামিন টিটামিন খেয়ে থাকেন, আপনার মাথায় যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকে, তাহলে বলেন যে আপনি এখানে রওনা দিচ্ছেন, আপনি উঠতে যাচ্ছেন ঠিক অপর পাড়ের বিন্দুতে, তাহলে কি আপনি সোজা যাওয়ার চেষ্টা করবেন? জীবনেও জীবনেও চেষ্টা করবেন না। কেন চেষ্টা করবেন না? কারণ আপনি যদি সোজা যাইতে থাকেন তাহলে স্রোত আপনাকে ধাক্কাচ্ছে কোন দিকে? এদিকে। ফলে উঠবেন কোন বরাবর? দিন শেষে এই দুইটার লব্ধি বরাবর, এই যে এখানে উঠে যাবেন, বুঝতে পারছেন? এবার আর সোজায় পৌঁছানো হবে না। তাহলে এখন আপনাকে যদি সোজা অপর পাড়ে উঠতে হয় তাহলে কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে যে ভাইয়া আপনাকে নৌকা চালাইতে হবে কোন দিকে? আপনাকে নৌকা চালাইতে হবে এই যে এদিকে, এই দিকে। কারণ আমি যদি নৌকা এদিকে চালাই তাহলে স্রোত আমাকে ধাক্কাবে কোন দিকে? এদিকে। পরের দিন শেষে যখন উঠবো তখন ঘুরে 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 এখানে যে উঠবো, ফলে আদি অবস্থান আর সোজা অবস্থানটা যোগ করলে আমি কিন্তু সোজাসুজি অপর পাড়ে পৌঁছাই যাবো। আমাদের লব্ধিটা হবে সোজাসুজি। তাই আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো। এবার ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি বলতেছে দেখি তো, বলো তো ভাইয়া। তাহলে আমরা এতটুকু কমন সেন্স দিয়ে বুঝলাম যে আপনাকে যদি সোজা অপর পাড়ে পৌঁছাইতে হয় তাহলে আপনাকে কিন্তু স্রোতের প্রতিকূলে মানে স্রোতের উল্টা দিকে এইদিকে নৌকা চালা যাইতে হবে, তাই না? ফলে দিন শেষে ঘুরে ঘুরে তুমি এখানে সোজা অপর পাড়ে পৌঁছাইতে পারবা। এবার ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি বলতেছে বলেন ভাইয়া। তাহলে আপনার স্রোত এইদিকে, ভালো করে খেয়াল করেন, ধরেন স্রোতের বেগ ইউ, আপনার নৌকা লব্ধি হবে কোন দিকে? যেহেতু সোজা অপর পাড়ে পৌঁছাচ্ছ তার মানে লব্ধিটা হলো সোজা এপার থেকে ওপার। এখন বলেন তো লব্ধিকে অলওয়েজ ডিফাইন করা হয় কি দ্বারা? সামান্তরিকের কর্ণ দ্বারা। তাহলে ভাই এটাকে কর্ণ ধরে, এটাকে ভূমি ধরে আর একটা বাহুকে কোন দিকে আঁকাইলে তুমি একটা সামান্তরিক আঁকাইতে পারবা? ডেফিনেটলি এই দিকে। দেখো তো আমি যদি এই দিকে আঁকাই তাহলে একটা সামুদ্রিক আঁকানো পসিবল না? একটা সামুদ্রিক আঁকানো পসিবল। তার মানে তোমার নৌকাকে অবশ্যই এই দিকে চালাইতে হবে। তাহলে এটাই হলো আমাদের প্রশ্ন, তাহলে এটাই হলো আমাদের কোশ্চেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে এই ঘটনাটা ঘটানো সম্ভব। তাহলে চলো এবার আমরা একটু সহজে আলাপ আলোচনা করে ফেলবো। তাহলে ভাইয়া একটু এখান থেকে দেখবেন, আমরা যদি এখান থেকে মানটা বের করে ফেলি তাহলে বলেন তো ভাইয়া, তাহলে এবার আপনারা বলবেন, বলেন তো আমি যদি সোজা অপর পাড়ে পৌঁছাই তাহলে এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে এটাই হলো তাদের লব্ধি, আর হলো লব্ধি। তাহলে এই যে সেই ক্ষেত্রে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালায় আমি সোজা অপর পাড়ে পৌঁছাইছি, অর্থাৎ এই আলফার মানটা কত, এই আলফার মানটা বের করতে বলছে। তোমরা সবাই জানো আলফা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটাই কি? তাহলে আলফা। এটাই বের করতে বলছে তোমাকে। এখন বলো তো আলফা যদি বের করতে হয় তো তুমি যদি সোজাসুজি অপর পাড়ে পৌঁছাও তাহলে তোমার থিটার মান মানে লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সেই থিটা, সেই থিটার মান কত ডিগ্রি ভাইয়া? তাহলে 90 ডিগ্রি, অবশ্যই 90। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? আমরা লিখতে পারি tan
90 ইজ ইকুয়াল কি লেখা যায় বলো? সূত্র কি? যার অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। বলেন লব্ধি কার সাথে অ্যাঙ্গেল করছে? ইউ এর সাথে। সো ইউ কে আমরা একা একা বসাই দিলাম। এবার কে বাকি আছে বলো তো? ভি সাইন আলফা, কারণ যেটা বাকি থাকবে সে একবার সাইন আলফারে নিয়ে বসবে, আর যেটা বাকি থাকবে সে একবার কজ আলফারে নিয়ে বসবে, কারণ আমরা জানি সাইন বাই কজ যেন ট্যান। এবার বলেন তো ভাইয়া tan 90 মান কত? tan 90 মান হলো 1/0। আশা করি বুঝতে পারছো, 1/0। এখন যদি 1/0 হয় তাহলে বলেন তো, তাহলে এখানে আমরা লিখতে পারি ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 1/0। এবার ভাইয়া বলেন তো একটু আর গুণন চালাই দেন তো, একটু আর গুণন যদি চালাই দিই তাহলে 0 সাথে গুণ হয়ে এটা কত হয়ে যাবে? 0। আর 1 এর সাথে গুণ হয়ে ওইটাই পড়ে থাকবে। তাহলে পড়ে থাকবে কত? ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল 0। এই তো বুঝতে পারছো। আর এটার সাথে গুণ হলে কিন্তু 0 হয়ে পড়ে থাকবে এই পাশে। ঠিক আছে, এবার এখান থেকে আমার লাগবে কার মান? আলফার মান। এই পাশের প্লাস এ পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে আমরা লিখতে পারি ভি কজ আলফা ইজ ইকুয়াল মাইনাস ইউ। আমরা লিখতে পারি যে আলফা ইজ ইকুয়াল, বলো এই পাশের গুণ এ পাশে গেলে কি ভাগ, তাহলে মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইজ ইকুয়াল কি বলা যায়? এই পাশের কজ এ পাশে গেলে কজ ইনভার্স। তাহলে আলফা ইজ ইকুয়াল বলা যাবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই তো আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে বলেন এই আলফার মানটা আমরা এভাবে বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকাটি সোজা অপর পারে পৌঁছাবে, তাহলে এই ধাঁচে তোমাকে অঙ্কটা করে আসতে হবে। এবং ইউনিভার্সিটির জন্য যে শর্টকাটটা তোমরা মনে রাখবা, সেই শর্টকাটটা হলো এটা। এইটুকু তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে আলফা যদি ভাইয়া বের করতে হয় তাহলে আলফা সমান লেখা যাবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো ইউ ছিল কার মান বলেন তো ভাইয়া? ইউ ছিল স্রোতের বেগ আর ভি ছিল নৌকার বেগ। তাহলে ভাবে মনে রাখতে পারেন যে স্রোত বাই নৌকা। ঠিক আছে, স্রোত বাই নৌকা। আশা করি যেন মাথায় থাকে যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিলে সোজা অপর পারে পৌঁছানো যাবে। সেই ক্ষেত্রে আলফা বের করার সূত্র হচ্ছে আলফা ইজ ইকুয়াল কজ ইনভার্স স্রোত বাই নৌকা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাব, যে এই ক্ষেত্রে যদি লব্ধি বেগ বের করতে বলে যে লব্ধি বেগ কত হবে, তাহলে বলো তো ভাইয়া যদি তুমি আলফা বের করে নিয়ে আসতে পারো তাহলে লব্ধি বেগ বের করার সূত্র কি হবে? তাহলে লব্ধি বেগ যদি আর চাই এখান থেকে, তাহলে আর সমান কি লেখা যাবে? আর সমান লেখা যাবে রুট ওভার এই যে বিখ্যাত সূত্র ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv কি আলফা কজ আলফা। আর এই কজ আলফা তো তুমি এখান থেকে বেরই করতে পারছো, দেখো বের করতে পারছো, এখানে বসাই দিবা, ব্যাস কাহিনী শেষ। তাহলে আমরা সোজাসুজি যদি নদী পারাপার হই তাহলে এভাবে আমরা কি বের করতে পারবো? এভাবে আমরা আমাদের কত ডিগ্রি কোণে রওনা দিলে সোজা অপর পারে পৌঁছাইতে পারবো সেই কোণটা বের করতে পারবো। আর সেই ক্ষেত্রে লব্ধি বেগ যদি বের করতে বলে এই আলফার মানটা বসিয়ে এই সূত্রে লব্ধির সূত্রে আমরা লব্ধির মানটাও বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার চলো এখান থেকে আরেক টাইপের প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সেটা হলো সময়। সময় নদী পার হওয়ার জন্য সময় কত লাগবে? তাহলে নদী পার হওয়ার জন্য সময় কতটুকু লাগবে, এই সময় নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি তাহলে এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করার চেষ্টা করবেন। তো ভাইয়া এই সময় নিয়ে যখন কথাবার্তা বলবো তখন তোমাদেরকে একটু একটু ভেতরের দিকে নিয়ে যাব, একটু এই জায়গাটা একটু খেয়াল করবা সবাই। সেটা হইতেছে যে ভাইয়া যখন আমরা সময় বের করতেছি, ধরেন এটা একটা নদী, আমরা একটু নদীটা আবার আঁকাবো। তাহলে সবাই একটু দেখো, তাহলে ধরো এটা একটা নদী, তাহলে এই নদীতে স্রোত বয়ে যাচ্ছে এদিকে। ঠিক আছে, এখন স্রোত যেহেতু এদিকে বয়ে যাচ্ছে তাহলে আমাদের এখান থেকে নৌকাটা আমরা চালাই দিলাম এদিকে। দেখো এটা হলো স্রোতের বেগ, আর এদিকে আমাদের নৌকা চলতেছে, তাহলে এটা হলো নৌকার বেগ। ঠিক আছে, তাহলে এখন বলেন তো ভাইয়া স্রোত এইদিকে বয়ে যাচ্ছে আর নৌকা যাচ্ছে এদিকে, তাহলে এখন আমি কি এইদিকে রওনা দিলে সোজা অপর পাড়ে উঠতে পারবো? জীবনে পারবো না। উঠবো কোন বরাবর? এই দুইটাকে নিয়ে যদি একটা সামন্তরিক কল্পনা করি তাহলে এই সামন্তরিকের লব্ধি বরাবর আমি কিন্তু উঠে যাব। তার মানে আমি কিন্তু এই বরাবর উঠে যাব। তার মানে এখানে রওনা দিয়ে আমি এখানে উঠলাম। এখন বলো তো আমি যদি এখানে রওনা দিয়ে এখানে উঠি তাহলে ভাইয়া বলেন তো আমার কয়টা দূরত্ব আছে? যে কোনো একটা টাইমে ধরেন আমার এখান থেকে এখানে উঠতে সময় লাগছে 20 মিনিট, তাহলে এই 20 মিনিটে আমার কয় অক্ষ বরাবর দূরত্ব আছে ভাইয়া? আমার কিন্তু 2 অক্ষ বরাবর দূরত্ব আছে। দেখেন আপনি এখানে রওনা দিছেন, এখানে উঠছেন, তার মানে এইটুকু হলো আপনার কোন অক্ষের দূরত্ব? এইটুকু হলো আপনার এক্স অক্ষের দূরত্ব। দেখেন আমি যদি আপনাকে দেখাই যে আপনি এখানে রওনা দিয়ে এখানে উঠছেন, তার মানে এইটুকু হলো আপনার এক্স অক্ষের দূরত্ব। আর দেখেন আপনি নদীর এপারে রওনা দিয়ে কিন্তু ওপারে উঠছেন তার পাশাপাশি, তার মানে এইটুকু হলো আপনার কোন অক্ষের দূরত্ব? এইটুকু হলো আপনার ওয়াই অক্ষের দূরত্ব, যেটা হলো নদীর প্রস্থের সমান। তার মানে যে কোনো একটা টাইমে আপনার কয়টা দূরত্ব পাওয়া যাবে? কয় অক্ষ বরাবর দূরত্ব পাওয়া যাবে? দূরত্ব পাওয়া যাবে ভাইয়া 2 অক্ষ বরাবর। কয় অক্ষ বরাবর?
2 অক্ষ বরাবর। যদি এখান থেকে এইখানেই রওনা দেই, এইদিকে রওনা দেই, তাহলে আমি উঠবো এখান থেকে এই দুইটা লব্ধি বরাবর, অর্থাৎ এই পয়েন্টে উঠবো। আর এই পয়েন্টে যদি আমি উঠি তাহলে কিন্তু ভাই আমি 2 অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করব। এখন আমি যদি ভাইয়া 2 অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করি, তাহলে যে কোনো একদিকে দূরত্বের জন্য দায়ী কি ভাইয়া বলেন তো? আপনি কি চাইলে গিলি গিলি ছু করে ফুক মারলেই কি আপনি অতিক্রম করতে পারবেন কোনো দূরত্ব? না ভাইয়া, দূরত্বের জন্য দায়ী কিন্তু যে কোনো একদিকে দূরত্বের জন্য দায়ী হলো বেগ। যদি বেগ না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি দূরত্ব অতিক্রম করতে পারবা না। তাহলে অবশ্যই অবশ্যই আমাকে দেখতে হবে যে যেহেতু আমি এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করেছি, তাহলে এক্স অক্ষের দিকে আমার কতটুকু বেগ কাজ করতেছিল, আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু নদীর এপার থেকে ওই পারে গেছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু বেগ কাজ করতেছিল। কথা বোঝাইতে পারছি? তাহলে এইভাবে কিন্তু আপনাকে মেজার করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার কি এখন বলেন তো, নদীতে আপনি যদি নামেন আপনার উপরে কয়টা বেগ কাজ করে? 2টা বেগ কাজ করে। একটা হলো স্রোতের বেগ আর একটা কার বেগ? একটা হলো স্রোতের বেগ আর একটা হলো আমাদের নৌকার বেগ। ফলে যেহেতু 2টা বেগ কাজ করতেছে, তাহলে এই 2টা বেগে আপনাকে কোন দিকে সরাইতে পারে? এক্স অক্ষ বরাবর। আর এই 2টা বেগে আপনাকে কোন দিকে সরাইতে পারে? ওয়াই অক্ষ বরাবর। এই জন্য আপনাকে এই 2টা বেগের এক্স অক্ষের দিকে উপাংশ নিতে হবে, এই 2টা বেগের ওয়াই অক্ষের দিকে উপাংশ নিয়ে দেখতে হবে যে এই 2টা বেগের কি পরিমাণ অংশ এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, কি পরিমাণ অংশ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। কারণ যে পরিমাণ অংশ এক্স অক্ষ বরাবর কাজ করবে সেই বেগটাই তোমাকে এক্স অক্ষ বরাবর সরাবে, আর যে পরিমাণ অংশ ওয়াই অক্ষ বরাবর কাজ করবে সেটা তোমাকে ওয়াই অক্ষ বরাবর সরাবে। যদি আরো সহজে বুঝতে চাও তাহলে আমি তোমাদেরকে একদম করে দেখাই দিচ্ছি। তাহলে দেখো, ধরে নাও এটা হলো আমাদের নদী, এবং এই নদীতে স্রোত বয়ে যাচ্ছে এইদিকে ইউ বেগে, ঠিক আছে? আমি নদীতে নৌকা চালাইলাম ভি বেগে, স্রোতের সাথে আলফা কোণে, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ আঁকাই দিলাম, এবং নদীর প্রস্থটা দিয়ে দেই। নদীর প্রস্থের মান ধরে নাও ডি, ঠিক আছে? নদীর প্রস্থ হলো ডি। এখন আমি উঠবো কোন বরাবর? এই দুটাকে নিয়ে একটা কি কল্পনা করবো ভাইয়া? এই দুটাকে নিয়ে একটা মনে মনে সামান্তরিক কল্পনা করব। এই সামান্তরিকের লব্ধি বরাবর আমি উঠে যাব, ঠিক আছে না? এই বরাবর উঠে যাব। তাহলে যদি এই বরাবর উঠে যাই, তাহলে বলেন তো এখন আপনার এই নদীর প্রস্থের মান জানা আছে, কোন অক্ষের দূরত্ব জানা আছে, ওয়াই অক্ষের দূরত্ব জানা আছে। এবার যদি আমার ওয়াই অক্ষের দূরত্ব জানা থাকে, তাহলে এখন বলতে হবে আপনাকে যে ওয়াই অক্ষের দূরত্ব জানা থাকলে বলেন তো ওয়াই অক্ষ বরাবর বেগ দুইটার কি পরিমাণ অংশ কাজ করতেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা তো জানি নদী নৌকার অঙ্কগুলো মনে রাখবেন সমবেগের উদাহরণ। কোন বেগের উদাহরণ? সমবেগের উদাহরণ। আর সমবেগের ক্ষেত্রে ভাইয়া অতিক্রান্ত দূরত্বের সূত্র হলো এস ইজ ইকুয়াল ভিটি। কি বললাম? এস ইজ ইকুয়াল ভিটি। তাহলে এখানে বলেন তো এস ইজ ইকুয়াল যদি ভিটি হয়, তাহলে এখানে কোন দূরত্ব বসাইতে হবে? আপনি যে অক্ষের দূরত্ব জানেন সেই অক্ষের দূরত্ব বসাবেন। তাহলে এখানে আমরা জানি কোন অক্ষের দূরত্ব বলো তো? ওয়াই অক্ষের দূরত্ব জানি, কারণ নদীর প্রস্থটার মানটা আমরা জানি, সেটা হলো কাই, সেটা হলো ভাইয়া ডি। এখন বলেন এই ডি আপনি কোন অক্ষের দূরত্ব বসাইছেন? ওয়াই। তাহলে আপনাকে এখন দেখতে হবে যে এই দুইটা বেগের কি পরিমাণ অংশ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, কথা বলতে পারছি? তাহলে কি পরিমাণ অংশ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। এখন বলেন তো এই দুইটা যেহেতু বেগ আছে, তাহলে ইউ নিজে কোন অক্ষ বরাবর? ইউ নিজে কিন্তু এক্স অক্ষ বরাবর। সুতরাং ওয়াই অক্ষের সাথে তার অন্তর্গত কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো যার উপাংশ তার কি থিটা বলো তো? cos থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? ইউ cos 90। বুঝতে পারছো? তাহলে একটা বেগের কাজ শেষ। এবার বলো আরেকটা বেগ আছে, সেটা কি? ভি। এখন বলো তো ভাইয়া, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে বলো তো এই যে ভিটা আমাদের ওয়াই অক্ষের সাথে কত কোণ করতেছে বলো তো? তাহলে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটা কত হবে ভাইয়া? এই কোণটা হবে 90 মাইনাস আলফা। আমি আবারও বলছি 90 মাইনাস আলফা। দেখো মোট কোণটা যদি আলফা, তাহলে এই কোণটা যদি 90 হয়, আর এইটা যদি হয় আলফা, তাহলে এই কোণটা কত? 90 মাইনাস আলফা ডেফিনেটলি। তার মানে আমাদের ভি ওয়াই অক্ষের সাথে অন্তর্গত কত ডিগ্রি কোণ করতেছে? 90 মাইনাস আলফা। তাহলে এখানে কি লিখবা? ভি কস, যার উপাংশ বা যার সাথে অ্যাঙ্গেল করবে তার কি থিটা? কস থিটা। তাহলে ভি কস 90 মাইনাস আলফা ইনটু টি। বলো আমি এখানে বাবারা কেন আমি দুইটা ভেক্টর নিছি বলো তো? কেন আমি দুইটা বেগ নিছি? কারণ এই যে তুমি যখন নদীতে নামবা তখন তোমার উপরে কয়টা বেগ কাজ করবে ভাইয়া? তোমার উপরে কিন্তু কাজ করবে দুইটা বেগ। এই জন্য এই দুইটা বেগেরই ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিছি। কারণ মাথায় রাখবা, তুমি যে অক্ষের দূরত্ব বসাবা আমাদের বেগগুলার সেই দিকের উপাংশ বসাইতে হবে। নদী নৌকার অঙ্কে যদি এতটুকু কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, বা এতটুকু যদি কনসেপ্ট নিজের মেমোরির মধ্যে সেভ করে রাখতে পারো, তাহলে আর তোমার নদী নৌকার অঙ্কে কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। ঠিক আছে? তাহলে কথা কি ভাইয়া? কথা হইতেছে যে আমরা যেই দিকের দূরত্ব বসাবো বেগগুলার সেই দিকের উপাংশ নিব। এখানে আমি যেই দিকের দূরত্ব বসাবো বেগগুলার সেই দিকের উপাংশ নিব। আমি আবারও বলছি, যেই দিকের দূরত্ব বসাবো বেগগুলার সেই দিকের উপাংশ নিব। ঠিক আছে? এবার বলো তো ভাইয়া, এখানে ডি থাকলো, cos 90 এর মান কত? 0। তার মানে এটা পচা, এটা বাদ। ঠিক আছে? তাহলে এটা বাদ হয়ে গেল, তাহলে এটা বাদ। এবার এখানে বলো তো কত আছে? ভি cos 90 মাইনাস আলফা। 90 মাইনাস আলফা কি আমরা কি বলতে পারি বলো তো? তাহলে cos উল্টে কি হয়ে যাবে বলো? cos cos থাকবে না, উল্টে সাইন হবে, সাইন হবে। তাহলে আমরা কি বলতে পারি? ডি ইজ ইকুয়াল ভি সাইন আলফা
ইন্টু টি। আপনাকে লাগবে কার মান বলেন তো? টি এর মান। তাহলে টি ইজ ইকুয়াল কি বলা যাবে বলো? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এটাই হলো আমাদের নদী পারাপারের ক্ষেত্রে সময় নির্ণয়ের সূত্র। তাহলে আপনি যদি কোনোভাবে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিয়েছে সেই রওনা দেওয়া কোণটা জানতে পারেন, তাহলে নদীর প্রস্থকে আমাদের এটা কার বেগ বলতো? এটা হলো নৌকার বেগ। নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ ইন্টু সাইন আলফা, এখানে সেই কোণটা বসাই দিলেই আমাদের টাইমটা কত লাগবে সেই টাইমটা বের করতে পারবেন। আমি আবারও বলছি, এখানে যে অক্ষের দূরত্ব বসাবা এক্স অক্ষের জায়গায়, বেগগুলোর সেই দিকে কতটুকু অংশ কাজ করতেছে সেই বেগটা নিতে হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখানে যদি আমরা এক্স অক্ষের দূরত্ব বসাতাম, অর্থাৎ আমি যদি এই দূরত্বটুকু বের করতে চাইতাম, বলো আমি যদি ধরো এই দূরত্বটুকু বের করতে চাই, এটার মান ধরো এস এক্স, আমি এই দূরত্বটুকু বের করতে চাই, কারণ আমি রওনা দিছি এখানে, উঠছি এখানে, তাহলে আমি কিন্তু এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছি, এই দূরত্বটুকু। তাহলে এই দূরত্বটুকু যদি আমি বের করতে চাইতাম, তাহলে বলো তো এই দূরত্বটুকু বের করতে চাইলে আমার কি লিখতে হইতো ভাইয়া? আমি ধরো এটা করেই দেখাই তোমাদেরকে, এস এক্স বের করব। তাহলে বলো এবার যেহেতু আমি এক্স অক্ষের দূরত্ব বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই বেগগুলার কোন দিকের উপাংশ নিতে হবে? এক্স অক্ষের উপাংশ। সিম্পল জিনিস তো ভাইয়া, যে আমরা যে অক্ষের দূরত্ব বসাবো বেগগুলার সেই দিকের উপাংশ নিব। তাহলে বলো ইউ নিজে কোন অক্ষ বরাবর? ইউ নিজে এক্স অক্ষ বরাবর, সুতরাং এক্স অক্ষের সাথে তার অন্তর্গত কোণ কত বলতো? তুমি যদি নিজে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল হও, তাহলে এক্স অক্ষের সাথে তোমার অন্তর্গত কোণ কত ডিগ্রি হবে? ডেফিনেটলি 0 ডিগ্রি। তাহলে এবার কি লেখা যাবে বলতো? ইউ কস 0 ডিগ্রি। বুঝতে পারছো? প্লাস এবার বলো ভি কোন দিকে? ভি কিন্তু এইদিকে ভাইয়া, ভি এইদিকে। তাহলে ভি এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ করছে বলতো? আলফা পরিমাণ কোণ না? আলফা পরিমাণ কোণ করছে। তাহলে এখানে কি লেখা যাবে বলো? ভি কস আলফা ইনটু টি। বলেন এই যে টি। আর টি এর মান বের করার সূত্র কি? টি এর মান বের করার সূত্র এটা। তাই এটা যদি এখানে বসায় দাও, টি এর মান বের করে এখানে বসায় দিলে তোমার এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব তুমি অতিক্রম করেছো সেটা তুমি বের করে ফেলতে পারবা। তাহলে বলো, তাহলে যদি এখন কখনো যে নদী পার হতে কত সময় লাগবে সেই টাইমটা বের করতে বলে, অথবা পার বরাবর দূরত্ব বের করতে বলে, তাহলে বলেন এখন পারবেন নাকি পারবেন না? একটু সুন্দর করে কমেন্ট দিয়ে জানায় দেন। আমাদের নদী নৌকার আলাপ আলোচনা প্রায় শেষের দিকে, একটু কমেন্ট দিয়ে আমাকে জানাই দিবা প্লিজ। তাহলে একটু কমেন্ট দাও যে নদী নৌকার অঙ্ক পার বরাবর দূরত্ব বের করা, এক্স অক্ষ বরাবর বা পারের সমান্তরালে দূরত্ব বের করা, আর প্রয়োজনীয় সময় অর্থাৎ এপার থেকে ওই পারে যাইতে কত সময় লাগবে, এবং স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে নৌকাটি সোজা অপর পারে পৌঁছাবে। এই যে প্রশ্ন যে কয়টা আমি সলভ করাইলাম, এই সলভ করা প্রশ্ন কয়েকটা তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই? তারপর আমি কিন্তু ভাইয়া এখান থেকে আলাপ আলোচনায় চলে যাব। তাহলে ঈর্ষা লিখছে যে আটকে যায় কিনা। না ভাইয়া, একটু আটকে তো যাওয়ার কথা না, আমাদের আটকে যাচ্ছে না, তোমারই মনে একটু সমস্যা হচ্ছে। ওকে, তাহলে তোমরা কি বুঝতে পারছো? ওকে, তাহলে একটু কমেন্ট দাও। তাহলে সোজা বাংলা কথা আমি বলি বাবারা তোদেরকে, যে অক্ষের দূরত্ব তোরা বসাবি, ঠিক আছে, তাহলে এই দিকে বেগ দুইটার কি পরিমাণ অংশ কাজ করতেছে ততটুকু বোঝালেই খেলা শেষ। ঠিক আছে, অতটুকু উপাংশ খালি নিতে হবে ওইদিকে, এতটুকু খালি মুখস্থ রাখো তাহলেই চলবে। তাহলে এইটাকে কিন্তু তোমরা সৃজনশীল ইউজ করতে পারবা, যে নদী পার হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময় আছে না, সেই প্রয়োজনীয় সময়ের যে ভাইয়া সূত্র টি, টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটাকে সৃজনশীলে তোমরা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই, এটা ইউজ করলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে ওকে, ফুয়াদ লিখছে ভাইয়া আমার নাম বলেন, আমি নিউ, এটা আপনার কাছে ফার্স্ট ক্লাস। ঠিক আছে ভাইয়া, তোমার নাম বলে দিলাম, তোমার জন্য দোয়াও করে দিলাম। যাও, তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরবর্তী কনসেপ্টের দিকে চলে যাই। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করব। তার আগে আমি এখান থেকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিব, সেটা হলো যে প্রয়োজনীয় সময় নির্ণয় সূত্র কি? তাহলে প্রয়োজনীয় সময় নির্ণয় সূত্র হলো টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন বলেন তো এই সময়টাকে, ধরেন আপনি আর আপনার বন্ধু, আপনার দুই বন্ধুই নদী পার হওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এখন দুই বন্ধু যেহেতু অংশ নিয়েছেন, দুই বন্ধুর বেগই কিন্তু ধরো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার বেগ যত, তোমার বন্ধুর বেগ তত, দুইজনই সমান গতিতে সাঁতরাইতে পারো। এখন বলো তো ভাইয়া, দুইজনের জন্য দূরত্বটাও সেম, ঠিক আছে, আবার দুইজনের বেগের মানও সেম, কিন্তু তুমি ভাইয়া আমার ক্লাস করছো, কিন্তু তোমার বন্ধু অধম আমার ক্লাসটা করে নাই। সুতরাং তুমি কিন্তু এখান থেকে একটা বাটপারি বুদ্ধি শিখতে পারবা, যে কিভাবে সমান সমান গতি হওয়ার পরেও তুমি একটা জাস্ট ছোট্ট টেকনিক খাটায়ে তুমি ইজিলি তোমার বন্ধুর আগে নদীর ওই পারে পৌঁছাইতে পারো। কিভাবে পারো চলো আমরা একটু দেখি। তো ভাইয়া তুমি এখানে চিন্তা করে দেখো তো, এইখানে আমাদের যে সময়ের মান নির্ণয় সূত্র, সেই সময়ের মান নির্ণয় সূত্রটা কি? টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন বলেন ভাইয়া, টি ইজ ইকুয়াল যদি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা হয়, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা হয়,
তাহলে বলেন এই টি এর মধ্যে কয়টা জিনিস আছে ভাইয়া? এই টি এর মধ্যে আছে নদীর প্রস্থ ডি, আছে নৌকার বেগ ভি, আছে কি বলতো স্রোতের সাথে অ্যাঙ্গেল আলফা। এখন বলেন তো ভাইয়া এই নদীর যে প্রস্থ আছে এটা কি ধ্রুবমান না? এটা কিন্তু ভাইয়া ধ্রুবক। এই নদী কিছু ইনকাম রে টানলে বাড়ে, হ্যাঁ নদীর প্রস্থের মান কি ফিক্স, শুরুতেই ফিক্স, এটা অঙ্কের মাঝখানে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। ভি নৌকার বেগ এটাও কিন্তু ফিক্স, আপনি চাইলে নৌকাটাকে জোরেও চালাইতে পারবেন না, আপনি চাইলে ধীরে ধীরেও চালাইতে পারবেন না। অর্থাৎ এখানে নৌকার কিন্তু ত্বরণ আমরা কল্পনা করতেছি না, সমবেগে চলমান নৌকা কল্পনা করতেছি। তাহলে ভি এর মানও ফিক্স, খালি চেঞ্জ হইতে কার মান ভাইয়া বলেন তো? চেঞ্জ হইতে পারে আলফার মান। তাহলে এই টি এর মান আমাদের স্রোতের সাথে রওনা দেওয়া কোণের উপর ডিপেন্ড করে, কখনো বেশি হইতে পারে কখনো কম হইতে পারে। এখন বলেন তো টি এর সাথে সাইন আলফা সম্পর্ক কেমন কেমন দেখা যাচ্ছে? এটা উপরে এটা নিচে, তার মানে কেমন সম্পর্ক ভাইয়া? ডেফিনেটলি ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সাইন আলফা যদি আমরা বাড়াতে 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 ম্যাক্সিমাম করি, তাহলে টি এর মানটা কমতে 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 কি হবে? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে কমতে কমতে মিনিমাম হয়ে যাবে। তাহলে আমি যদি ভাইয়া টাইমকে মিনিমাম করতে চাই তাহলে আমার সাইন আলফাকে করতে হবে কি? সাইন আলফাকে করতে হবে ম্যাক্সিমাম। আর সাইন আলফার ম্যাক্সিমাম মান কত বলেন তো? আমরা সবাই জানি সাইন আলফার ম্যাক্সিমাম মান হলো 1, তোমরা সবাই জানো। তাহলে সাইন আলফার কত মান করা লাগবে? 1 করা লাগবে। তাহলে বলো তো আমরা যদি টি মিনিমাম পাইতে চাই তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান বসাবো, আর সাইন আলফার ম্যাক্সিমাম মান হলো 1, তাহলে বি এর সাথে 1 গুণ হবে। তাহলে বলো সর্বনিম্ন সময়ের সূত্র কি? তাহলে সর্বনিম্ন সময়ের সূত্র হলো ডি ডিভাইডেড বাই ভি। বুঝতে পারছো? এখন বলো তো সাইন আলফার মান কত বসিয়ে তুমি টাইম মিনিমাম করছো? সাইন আলফার মান কিন্তু 1 বসিয়ে। তাহলে বলো তো ভাইয়া সাইন কত ডিগ্রির মান 1? যদি একটু মনে থাকে তাহলে জানার কথা, সাইন 90 ডিগ্রির মান 1। তার মানে তুমি যদি সোজা বাংলা কথায় সরাসরি বলি, তুমি যদি সর্বনিম্ন সময়ে অর্থাৎ তোমার বেগও 10, তোমার বন্ধুর বেগও 10, কিন্তু তুমি যদি তোমার বন্ধুর আগে টেকনিক্যালি নদীটা পার হইতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা করতে হবে ভাইয়া? 90 ডিগ্রি কোণে রওনা করতে হবে। তখন কিন্তু সময়টা লাগবে সর্বনিম্ন, এবং সেই সর্বনিম্ন সময় সূত্র কি? ডি ডিভাইডেড বাই ভি। কেমনে কেমনে আসছে আশা করি বুঝতে পারছো। দীপধাপ কমেন্ট দিয়ে জানাও তো, এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, তোমরা একটু দীপধাপ কমেন্ট দিয়ে জানাবা যে এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, নদী নৌকার কনসেপ্ট গুলা একদম ক্লিয়ার কিনা। ওকে, তাহলে একটু কমেন্ট দিয়ে জানাবা যে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা, তাহলে একটু কমেন্ট দাও। তাহলে আমরা যে নদী নৌকার কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম সেই নদী নৌকার কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে একটু মেসেজে নক দিও, আমি সুন্দর করে তোমাদেরকে দরকার হলে ছোট ছোট ভিডিও বানাই তোমাদেরকে বুঝাই দিয়ে দিব। তাহলে আমাকে একটু জানাও। ওকে, তাহলে সুরভি লিখেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে জিয়াম লিখেছে ক্লিয়ার। ওকে, তো কি লিখেছে? আলহামদুলিল্লাহ বুঝেছি, আপনার ওল্ড স্টুডেন্ট, হ্যাঁ আমি তোকে চিনি, চাপাই। তাহলে মুস্কান লিখেছে আগে ক্লিয়ার ছিল না, এখন আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ। সুহাসিনী লিখেছে ক্লিয়ার, সালমান লিখেছে ক্লিয়ার। ওকে, দীপদাপ কমেন্ট দিতে থাকো, সবাই কমেন্ট দিতে থাকো, বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা টাইমকে মিনিমাম করতে পারবো, আর সেই ক্ষেত্রে মিনিমাম টাইমের সূত্র কি হবে, এবং স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিলে সর্বনিম্ন সময়ের মধ্যে নদী পার হইতে পারবো, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে ওকে, তাহলে সালমান লিখেছে ভাইয়া বুঝতে পারছি, কিন্তু এমসিকিউতে একটা প্রবলেম ছিল, আমাকে পাঠিয়ে দিয়ে রাখিও। আরাফাত লিখেছে ক্লিয়ার, তাহলে জেমিমা লিখেছে ক্লিয়ার, মিরাজ ফেরদৌস লিখেছে ক্লিয়ার। ওকে, মারুফ লিখেছে ক্লিয়ার, তার মানে সবাই ক্লিয়ার। স্নেহা লিখেছে ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার, ডান। এবার চলো আমরা আমাদের যে সৃজনশীলগুলো রেডি করে রাখছি সেগুলোর উপরে একটু ফোকাস দেই। তাহলে এখানে কি কি লিখছি দেখি। তাহলে এখানে প্রথম প্রশ্ন, নদী নৌকার আমাদের যে প্রথম প্রশ্ন, নদী নৌকার প্রথম প্রশ্নটাতে আমরা যাই। কি বলছে? 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্রোতের বেগ কত ভাইয়া? 5। তো আমি ধরলাম স্রোতের বেগ হলো ইউ, ইউ এর মান হলো 5 কিলোমিটার পার আওয়ার। বুঝো কিন্তু ভাইয়া 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মানে প্রতি ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার করে? 5 কিলোমিটার করে। এবং প্রথম মাঝি 10 কিলোমিটার বেগে স্রোতের সাথে আলফা কোণে, এবং দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার পার বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হইতে চায়। তাহলে সবাই একটু ভালো করে দেখো, প্রথম মাঝি গেছে স্রোতের সাথে আলফা কোণে, তার মানে প্রথম মাঝি গেছে এই যে এইদিকে ভাইয়া, এইদিকে চলে গেছে, এটা হলো প্রথম মাঝির বেগ, ধরে নিলাম এটা হলো E1। ঠিক আছে, এবার দ্বিতীয় মাঝিও সমান সমান বেগে গেছে। দেখো প্রথম মাঝির বেগ আর দ্বিতীয় মাঝির বেগ, দুজনের বেগ কি সমান, কিন্তু দ্বিতীয় মাঝি কিন্তু ভাই এইদিকে যায় নাই, গেছে কোন দিকে? গেছে ভাই সোজা অপর পারে, সোজা একদম এইদিকে রওনা দিয়ে দিছে, একদম সাই সাই করে যাওয়া শুরু করছে। এবং এও গেছে কত বেগে বলতো? 10 কিলোমিটার পার আওয়ার বেগেই গেছে। এখন তোমাকে প্রশ্ন করছে, গ নাম্বার প্রশ্ন, যে আলফা কোণের মান কত হলে প্রথম মাঝি
সোজাসুজি নদীর ওপর পাড়ে পৌঁছাইতে পারবে। এই বাবারা, এই বলতো এই অঙ্ক কি আমার করানো লাগবে রে? একটু আগেই তোদেরকে শেখাইছি না যে যদি স্রোতের সাথে মানে রওনা দিয়ে আলফা কোণে রওনা দিয়ে সোজা অপর পাড়ে পৌঁছাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আলফা বের করার সূত্র একটু আগেই একটা বাটপাড়ি বুদ্ধি শিখাইছি। বলেন ভাইয়া কত? যে কস ইনভার্স কি মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হলো 5, আর নৌকার বেগ কত? নৌকার বেগ হলো 10। তাহলে 5/10। তবে হ্যাঁ, আমি এইভাবে করে দিলাম, তার জন্য তোরা বোর্ড পরীক্ষায় প্লিজ এভাবে করিস না। আমি যেভাবে একটু আগে ডেরাইভেশন করে দিয়েছিলাম tan 90 ডিগ্রি ধরে, এভাবে করতে হবে। এটার অ্যান্সার কিন্তু এভাবে চলে আসবে। তাহলে আলফার মান চলে আসছে কত বলতো? তাহলে কজ ইনভার্স কত থাকে? -1/2। কজ কত ডিগ্রির মান -1/2? 120 ডিগ্রির মান -1/2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এটা ডেরাইভেশন কিভাবে আসবে সেটা তো আমি শুরুর দিকে দেখাই দিছি। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। tan 90 এখানে নিবা, এই যেভাবে নিবা যে tan 90 ইজ ইকুয়াল, তাহলে কি ভাইয়া বলেন তো, যার কোণ সে সিঙ্গেল বসবে। তাহলে এখানে এই যে এখানে সিঙ্গেল টিঙ্গেল ধরে যেভাবে যেভাবে করা দরকার ব্লা 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 আমি একটু আগেও বলে দিছি, বারবার বলতে ভালো লাগতেছে না। আশা করি এটা তোমরা পারবা, কারণ এটা তোমাদের কাছে এখন পানি পান্তার মতো সহজ। তাহলে প্রথম অঙ্ক পেরে গেলাম, ঠিক আছে। এবার দ্বিতীয় অঙ্কটা কি বলছে? কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাতে পারবে? তাহলে তোমায় বলো তো ভাইয়া, তাহলে যে মাঝির ক্ষেত্রে টাইম লাগবে কম, দুইজন রওনা দিছে, দেখেন একজন রওনা দিছে কিন্তু 120 ডিগ্রি কোণে স্রোতের সাথে, আর একজন রওনা দিছে 90 ডিগ্রি কোণে। তো একজন রওনা দিল স্রোতের সাথে 120 ডিগ্রিতে, আর একজন রওনা দিল 90 ডিগ্রিতে। তো একটু আগেই তো তোমাদেরকে বললাম যে স্রোতের সাথে আলফা কোণে রওনা দিয়ে নদী পারাপার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় সূত্র কি ভাইয়া? প্রয়োজনীয় সময় সূত্র হলো t = d ডিভাইডেড বাই v sin আলফা। এখন যদি আপনি কোনো মতে খালি এই আলফার মানটা প্রথম ব্যক্তির ক্ষেত্রে 120 বসাবেন, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যেহেতু সে এই দিক দিয়ে সোজা লম্বা রওনা দিছে, তার মানে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আলফার মান কত হবে? 90। তাহলে 90 বসাবেন, টাইমের মান বের হবে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে। তাহলে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে যদি টাইমের মানটা বের হয়, তাহলে যার ক্ষেত্রে টাইম লাগবে কম, তাহলে সে কি পরে পৌঁছাবে না আগে পৌঁছাবে? ডেফিনেটলি আগে পৌঁছাবে। তাহলে একটু সুন্দর করে কমেন্ট দিয়ে জানাই দাও তো, আমাকে কি অঙ্ক করে দেওয়া লাগবে এখন? আমি আগেই কিন্তু তোমাদেরকে এই কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। তাহলে একটু দীপদাপ কমেন্ট দিয়ে থাকো, বলো নিজেরাই করে নিতে পারবা কিনা, খালি লেখে লিখে বসাবা। একটু আগে তো তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। তাহলে একটু সুন্দর করে কমেন্ট দিয়ে জানাও তো আমারে, সুন্দর করে একটু কমেন্ট দিয়ে জানাও যে বলো। তাহলে ওকে, তাহলে আকরাম লিখেছে ফার্স্ট পারসন আগে পৌঁছায় যাবে। তাহলে কে আগে পৌঁছাবে এটা তো বলার বিষয় না, বলার বিষয় হচ্ছে তোমরা পারবা কিনা, এটা হচ্ছে বিষয়। তাহলে বুঝছি ভাইয়া। তাহলে প্যারানাই চিল লিখেছে আমার নাম 21 হচ্ছে এইটা বইলা ডাইকেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে শ্রাবণ লিখেছে যে প্রথম ব্যক্তির ক্ষেত্রে টাইম লাগলে 1.15 আওয়ার, দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগলে 1 আওয়ার। ওকে, পারবো পারবো পারবো, সবাই লিখেছে পারবো, ইনশাল্লাহ আমরা পেরে যাব, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। একজন লিখেছে যে ভাইয়া লাস্ট ক্লাসে কয়েকটা কার্ল ডাইভারজেন্স ম্যাথ করেন, এটা আপু এমসিকিউর দিন করাবো, আপাতত পারতেছি না, ঠিক আছে। এমসিকিউর দিন আমি করাই দিব কার্ল ডাইভারজেন্স, আমাকে একবার জাস্ট কমেন্ট দিয়ে বলে দিও। এবার চলো আমরা পরের সৃজনশীলে যাই, আমি একটু আলাপ আলোচনা করে দিই তোমাদেরকে। দেখো এখানে সবাই তাকাও, কি বলছে? চিত্রে স্রোতের নদীতে, চিত্রে স্রোতের নদীতে একজন লোক, প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড 2022 সালে, একজন লোক এপার হতে অপর পারে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর রওনা দিল। কোন দিকে রওনা দিল ভাইয়া? এসি বরাবর, মানে এই দিকে রওনা দিছে, যেটা আসলে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিছে? 110 ডিগ্রি কোণে। দেখো প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে 110 ডিগ্রি কোণে রওনা দিছে। এবং এসি বরাবর চালানো শুরু করলে সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছাইলো। মানে রওনা দিল এইদিকে, কিন্তু এইদিকে রওনা দিলেই কি চাইলে আমি এইদিকে যাইতে পারবো? না, পারবো না। কেন পারবো না? কারণ স্রোত আমাকে ধাক্কাচ্ছে কোন দিকে? এদিকে। ফলে আমি এইদিকে রওনা দিয়ে দ্বিতীয় যখন উঠলাম এই যে বরাবর। তার মানে ভাইয়া স্রোত বইতেছিল এইদিকে, সবাই দেখেন স্রোত বইতেছিল এইদিকে, আমি রওনা দিলাম স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে। ফলে বলেন তো আমার লব্ধি কোন দিকে হবে? এই দুটাকে নিয়ে একটা কি কল্পনা করতে হবে ভাইয়া? এই দুটাকে নিয়ে একটা সামান্তরিক কল্পনা করতে হবে, আর এই সামান্তরিকের কর্ণটাই তার কি নির্দেশ করতে হবে? লব্ধি। তাহলে আমাদের এই লব্ধিটা হবে এই যে এডি বরাবর, যেহেতু সে এই ডি বিন্দুতে পৌঁছাইছে, তাহলে আমাদের লব্ধিটা হইলো এই এডি বরাবর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বললো অপর পারে ডি বিন্দুতে পৌঁছে, ঠিক আছে। এখানে বিডি এর মান দেওয়া আছে, যে এই যে পার বরাবর দূরত্ব বিডি, এই বিডি এর মান দিয়ে দিছে 0.5 কিলোমিটার। নদীর প্রস্থ হলো এবি, এবি দেওয়া আছে নদীর প্রস্থ, যেটার মান আসলে মিসিং। এখন প্রশ্ন হইলো নদীর প্রস্থ এবি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে একটু ভালো মতো দেখবা, নদীর প্রস্থ এবি নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা কিন্তু আগেরটার থেকে কঠিন, প্রথমে একটা সহজ অঙ্ক দিয়েছিলাম, নদীর প্রস্থ এবি বের করতে বলছে। এখন ভাইয়া আপনি বলেন তো, এখানে
আমি এখানে একটু ভালো মতো তাকাবেন, আপনি এখান থেকে রওনা দিচ্ছেন কোন দিকে? আপনি রওনা দিচ্ছেন কিন্তু এসি বরাবর, কিন্তু উঠছেন কোন বরাবর? তাহলে এসি আর এই যে স্রোত যেটা আছে এই দুটোর লব্ধি বেগ কোন দিকে বলো তো? এডি, কারণ তুমি এসি বরাবর রওনা দিয়ে কিন্তু এডি বরাবর উঠছো। আশা করি বুঝতে পারছো, এই দেখো ডি বিন্দুতে উঠে গেছো, তার মানে এডি বরাবর উঠে গেছো, তার মানে এটাই হলো তোমার লব্ধি। ঠিক আছে ভাইয়া? এখন বলছে যে বিডি এর মান 0.5 কিলোমিটার, তার মানে এই মানটা হলো কত কিলোমিটার? 0.5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই মানটা যদি 0.5 কিলোমিটার হয়, তাহলে নদীর প্রস্থ দেওয়া আছে এবি। এখন তোমাকে বের করতে বলছে নদীর প্রস্থের মানটা নির্ণয় করো। এখন ভাইয়া আমাকে যদি নদীর প্রস্থের মান বের করতে হয়, তাহলে এখন একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন তো, নদীর প্রস্থটা বের করতে হবে, এটা বের করতে হবে। তো আমি তো অলরেডি এটা জানি, তাই না? এই মানটা কিন্তু আমি জানি, এই মানটা জানি। তো ভাইয়া বলেন তো, এই যে এই মানটা যদি আমি জানি, তাহলে এইখানে এই যে এ বি ডি যে ত্রিভুজটুকু তৈরি হয়েছে ভাইয়া, এই ত্রিভুজটুকু দেখেন তো, এ বি ডি, এ বি ডি, এটা আসলে কি ত্রিভুজ বলেন তো? এখানে সমকোণ তৈরি হয়েছে না ভাইয়া? তাহলে এটা কি ত্রিভুজ বলেন তো? ডেফিনেটলি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে এইটা কি বলতো ভাইয়া? এই কোণটা যদি হয় সূক্ষ্মকোণ, ভালো করে তাকাও, এই কোণটা যদি হয় সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলি? লম্ব। তাহলে আমাদের বিডি বাহুটা কি বলতো? লম্ব। আর এবি বাহুটা কি বলতো? এবিটা হলো ভূমি। মানে আমি যদি এই ত্রিভুজটুকু নেই, তাহলে এটা যদি হয় থিটা, তাহলে এটা হবে লম্ব, থিটার বিপরীত বাহু হলো লম্ব, আর এটা হলো ভূমি। দেখো বিডি এর মান কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে? বিডি এর মান দিয়ে দিছে কিন্তু ভাইয়া, বিডি এর মান হলো 0.5 কিলোমিটার। তাহলে যদি তুমি কোনোভাবে খালি এই যে এই অ্যাঙ্গেলটার মান বের করতে পারো, তাহলে বলো তো লম্ব আর ভূমি দিয়ে ত্রিকোণমিতির কোন অনুপাত হয় ভাইয়া? tan থিটা ডেফিনেটলি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল কি লেখা যাবে? লম্ব কত? বিডি, ভূমি কত ভাইয়া? এবি, যেটা হলো নদীর প্রস্থের সমান। বলেন বুঝতে পারছেন কিনা? আশা করি বুঝতে পারছি। তাহলে যদি কোনোভাবে খালি এই থিটাটুকুর মান বের করতে পারি আমরা, তাহলে কিন্তু কেল্লা ফতে। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হলো খালি এই থিটাটুকু বের করা। এখন এই থিটাটুকু যদি আমাকে বের করতে হয়, তাহলে ভাইয়া চিন্তা করেন তো, তাহলে এই কোণটা ভালো করে বুঝবেন। তাহলে দেখেন আমি রওনা দিছি এসি বরাবর, উঠছি কিন্তু এডি বরাবর, উঠছি কিন্তু এই বরাবর। তাহলে বলেন তো এই কোণটা কতটুকু দেওয়া আছে? 110। কত ভাইয়া? 110। আশা করি বুঝছো। তাহলে এটা যদি 110 হয়, এখন বলেন তো তাহলে এই কোণটা কত ভাইয়া? এটা তো 90। ভালো করে সবাই খেয়াল করো, কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 90। তাহলে এইটুক কোণ কত বলো তো? তাহলে এটা যদি পুরোটাই 110 হয়, তাহলে এটা হলো 90। তাহলে এটা হলো কত ভাইয়া বলো তো? তাহলে 90 এর সাথে কত যোগ করলে 110 হয়? 30। তাহলে মানে এটার সরি এটার মান হলো কত ভাইয়া? এটার মান হলো 20 ডিগ্রি। তার মানে এই কোণটুকু হলো 20 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 20। তাহলে এইটুক যদি 20 ডিগ্রি হয়, তাহলে বলেন তো ভাইয়া আমরা এই থিটার সূত্র দিয়ে এই কোণটা বের করতে পারবো নাকি পারবো না? ডেফিনেটলি পারবো। তোমাদেরকে আমি শেখাই দিচ্ছি, একটু ভালো মতো খালি বুঝে ফেলো আমরা এখান থেকে কিভাবে বের করতে পারবো। তো সূত্র তো বুঝতেই পারছো নাকি? তাহলে সূত্র তো বুঝতে পারছো। আমি আলাদা করে দরকার হলো ছবিটা এঁকে গ নাম্বার অঙ্কটা তোমাদেরকে করাই দিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা রওনা দিছি কোন দিকে বলো? স্রোত বয়ে যাচ্ছিল এদিকে, আমরা রওনা দিছি এসি বরাবর। তাহলে এই সি বিন্দুর দিকে রওনা দিছি এখান থেকে, কিন্তু উঠছি কোন বরাবর ভাইয়া? উঠছি এখানে এই দিকে ডি বিন্দুতে উঠছি। ঠিক আছে, ডি বিন্দুতে উঠে গেছি। আর এখান থেকে এটা হলো বি। তাহলে বিডি এর মানটা তোমাদেরকে দিয়ে দিছে, তাহলে এইটুক দূরত্ব দিয়ে দিছে, তাই না? দিয়ে দিছে। আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দিছে 110। এখন বলেন তো লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণটা তৈরি করে সেই কোণটাকে আমরা কি বলি বলেন? আলফা না থিটা? থিটা বলি। তাহলে বলেন ভাইয়া আপনি রওনা দিয়েছেন এইদিকে, মানে আপনার বেগ ছিল এইদিকে, ঠিক আছে, আর লব্ধি হয়েছে এইদিকে, তাহলে লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে কি বলা হবে ভাইয়া? থিটা বলা হবে ডেফিনেটলি। তাহলে আপনি যদি কোনোভাবে এই থিটার মানটা বের করতে পারেন, আর এই থিটাটাকে বলেন, এই কোণটার মান কত পাইছিলেন একটু আগে? 20 ডিগ্রি। কত ডিগ্রি ছিল? 20। তাহলে ধরো থিটার মান চলে আসছে 50, আর এই মান হলো 20। তাহলে বলেন তো আমাদের এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে এই কোণটা হবে ডেফিনেটলি 30। বলেন ভাই বুঝতে পারছেন কিনা? আশা করি পানির মতো ঝকঝকা ফকফকা হয়ে গেছে। তাহলে তুমি কি বুঝতে পারছো নাকি আমি আরেকবার বলবো? আমি আরেকবার বলবো কিনা একটু একটু কমেন্ট দিয়ে জানাও তোমরা প্রশ্নটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, কারণ তোমরা যদি কোণটা বের করতে পারো আর যদি মানগুলো বের করতে পারো, তাহলে এখানে কিন্তু প্রশ্ন পারা যাবে। ওকে, আমার ক্লাস গেল কই? আমি তো ক্লাসই খুঁজে পাচ্ছি না। ওকে, আমরা শেষ করবো তাড়াতাড়ি, সমস্যা নেই। ওকে, তাহলে তোমরা একটু কমেন্ট দিয়ে আমাকে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আমাদের ক্যামেরা আজকে চার্জ কম, তোমরা একটু কমেন্ট দিয়ে জানাবা আমাকে আমাদেরকে। ওকে,
ভাইয়া 12টার আগে ক্লাস শেষ হবে কিনা? ওকে, হ্যাঁ শেষ হয়ে যাবে। আরেকবার বলেন। ঠিক আছে, বুঝতে পারছি, তোমাদেরকে আরেকবার বলতে হবে। তাহলে আমি করেই দিচ্ছি, প্যারা খাও না, আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি। এখান থেকে তোমরা একটু ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু দেখে ফেলতেছি, তাহলে একটু ভালো মতো দেখো। দেখো আমি অঙ্কটাতে আরেকবার ব্যাক যাই, অঙ্কটা থেকেই দেখাবো। বলো, এখান থেকে প্রত্যেকটা মান একটু খেয়াল করবা। বলো, তুমি স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিছো? 110 ডিগ্রি কোণে। তোমার বেগের মান কত বলো তো? তোমার বেগের মান হলো 4 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের বেগ কত? 2 কিলোমিটার/আওয়ার। তাহলে ভাইয়া বলেন তো, আমি রওনা দিছি এই দিকে, ভালো করে তাকাও, রওনা দিছি এই দিকে, উঠছি কোন বরাবর? এডি বরাবর। তাহলে এডিটাই আমার কি বলতো? এডিটাই আমার লব্ধি। ভালো মতো বুঝবা, এডিটাই আমার কি ভাইয়া? এডিটাই আমার লব্ধি। আর লব্ধি, যে কোনো একটা লব্ধিকে কি দ্বারা ডিফাইন করা হয়? সামান্তরিকের কর্ণ দ্বারা। তার মানে এটাই হলো সামান্তরিকের কর্ণ। আর লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ করে সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলে ফেলি থিটা। তাহলে আশা করি বুঝতে পারছো, লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে তাকে আমরা বলি থিটা কোণ। তাহলে এই থিটাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই থিটাটা যদি তুমি বের করতে পারো, আগে বের করে দেখাই তোমাদেরকে। তাহলে বলো তো, ট্যান থিটা সমান কি লেখা যাবে? বলো তো ভাইয়া। যার কোণ সে কি একা। তাহলে বলো, লব্ধি কার সাথে কোণ করেছে? লব্ধি কোণ করেছে কার সাথে বলো তো? এসি এর সাথে। তাহলে এসি রে আমরা একা একা বসাই দিব। আর এসি বরাবর কি কাজ করতেছে বলো তো? নৌকার বেগ কাজ করতেছে। নৌকার বেগ কত ভাইয়া বলো তো? নৌকার বেগ হলো 4 কিলোমিটার/আওয়ার। তাহলে 4 রে আমরা একা একা বসাই দিলাম। এবার বসেন তো, বাকি আছে কে? স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ কত? 2। তাহলে 2 একবার কারে নিয়ে বসবে? সাইন আলফা। আলফার মান কত ডিগ্রি ভাইয়া? আমরা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিছিলাম? 110 ডিগ্রি কোণে। তাহলে সাইন 110 প্লাস 2 ইন্টু কস 110 সূত্রে বসায় ফেলছো। তাহলে এখান থেকে বলো, থিটা বের করতে পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা। তাহলে থিটা কার কার মধ্যবর্তী কোণ? থিটা হলো এই যে দুইটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আর এই দুইটার মধ্যবর্তী কোণের মধ্যে তাহলে এই কোণটা যদি তুমি বের করতে পারো, তাহলে বলতো ভাই এই কোণের মধ্যে কারা কারা আছে? এই কোণটাও আছে, দেখো এই কোণটাও আছে, এই কোণটাও আছে, তাই না? তো আমাকে তো এই কোণটুকু দরকার, আমাকে এই কোণটুকু দরকার, কারণ এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমার কাজ, এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে, ঠিক আছে? তাহলে এই কোণটা কত ডিগ্রি বলেন তো? এই কোণটা আপনারা সবাই জানেন, এই মোট কোণটা যদি 110 হয়, তাহলে এইটুক তো 90, তাহলে এইটুক কত? এইটুক হলো 20 ডিগ্রি। তাহলে এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে যতটুকু বাকি থাকবে এটা হলো সেটা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি তোমাদেরকে যদি একটু দেখাই দেই, তাহলে আমরা একটু চলে যাই আমাদের ক্যালকুলেশনের পার্টে চলে যাই। তাহলে আমি যদি একটু চলে যাই, তাহলে বলো তো থিটার মানটা কত চলে আসে? tan ইনভার্স, আমাদের মান চলে আসতেছে 2 sin 110 ডিভাইডেড বাই 4 প্লাস 2 cos 110। সুন্দর, ওকে, চলে আসছে আমাদের। তাহলে 29 দশমিক, সবাই দেখ অ্যান্সার করে আসছে 29.54 ডিগ্রি। তার মানে কোন কোনটার মান 29.5? আমি আবারও দেখাচ্ছি, এই কোনটার মান কিন্তু ভাই 29.5। দেখো এই যে এই কোনটা হলো 29.5, লব্ধির কোনটা হলো 29.5। এটা যদি 29.5 হয়, তাহলে এই কোনটা কত বলো তো? এই কোনটা তো 20, কারণ 110 ছিল, এটা 90 হইলে এটা হলো 20, 90 আর 20 মিলে 110। এটা যদি 20 হয়, তাহলে এখন বলো তো এই মোট কোনটা 29.54, এই কোনটা 20, তাহলে এই কোনটা কত বলতো? 9.54। তার মানে আমাদের যে এই বাহুটুকু আছে না ভাইয়া, এই যে বি, এই যে ডি, এই যে এ, তাহলে বলেন তো এইটুকুর মধ্যে আমাদের এই কোনটা ছিল 9.54। বুঝতে পারছো? এখন দেখো এই বাহুর মান তুমি জানো, এই কোণের মান জানো, তাহলে এই নদীর প্রস্থ বের করা যাবে নাকি যাবে না বলেন? কোন সূত্র দিয়ে করবেন বলেন তো ভাইয়া? তাহলে যদি আমাদের থিটা জানা থাকে, থিটার বিপরীত বাহু লম্ব জানা থাকে, ভূমি জানা থাকে, তাহলে লম্ব আর ভূমিতে ত্রিকোণমিতির কোণ অনুপাত হয় tan থিটা ইজ ইকুয়াল কত হয়? লম্ব কত ভাইয়া? লম্ব হচ্ছে বিডি, আর ভূমি কত? ভূমি হচ্ছে এবি। তাহলে বলেন এবি বের করা যাবে না? এবি পানির মতো বের করা যাবে। তাহলে এবি সমান কি বলা যাবে? বিডি বাই tan থিটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, একদম পানির মতো সহজে তোমরা বুঝে গেছো। এবার বলো, এবার কমেন্ট দিয়ে দেখো তো বুঝতে পারছো কিনা। এবার কমেন্ট দিয়ে একটু জানাবা তোমরা বুঝতে পারছো কিনা। ঘ নাম্বার প্রশ্ন দেখো, পানির মতো সহজ। কি বলছে? এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে, একই বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে? তার মানে আলফা চেঞ্জ হয়ে গেছে না ভাইয়া? তাহলে প্রথম ক্ষেত্রে আপনি যদি এসি বরাবর নৌকা চালান, তাহলে আলফার মান 110। তাহলে নৌকার যে সময়ের প্রয়োজনীয় সময় সূত্র আসে, সেই সময় সূত্রে বসাবেন আলফার মান 110। আর পরের বার আপনি চালাইছেন কোন বরাবর? পরের বার আপনি নৌকা চালাইছেন এবি বরাবর, তাহলে আমার আলফার মান কত হবে? 90। তাহলে এই যে সূত্র তোমরা শিখছো, যে ভাইয়া সূত্র শিখছো টি ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এখানে মান বসাই দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তাহলে আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো। তাহলে নদী নৌকাটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর আমাদের ক্যামেরাতে আজকে চার্জ খুবই কম আছে, খুবই কম আছে,
ঠিক আছে? এই জন্য আমাদের ক্যামেরা প্রায় বন্ধের দিকে চলে আসছে। আজকে আমি তোমাদেরকে এই পর্যন্ত শেষ করে দিয়ে রাখলাম। আমি যতটুকু টপিক বাকি রাখছি কথা দিলাম কালকের মধ্যেই তোমাদের গ্রুপে সেটা ভিডিও আকারে আমি পাবলিশ করব। ঠিক আছে, আমি সেটা ভিডিও আকারে পাবলিশ করব। যতটুকু বাকি থাকছে ডট ক্রস আপেক্ষিক বেগ তোমরা কালকেই পেয়ে যাবা। তোমরা প্লিজ মনে কেউ কষ্ট পেও না, আমাদের ক্যামেরাতে চার্জ কম ছিল, এই কারণে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিচ্ছি আজকে। ঠিক আছে, তো আর কালকে যতটুকু বাকি থাকতেছে সৃজনশীলের উপরে তোমরা আমাকে কমেন্টে জানাও, আরো কোনো টপিকের উপরে কোনো ভিডিও দিতে হবে কিনা তোমরা একটু কমেন্টে টপিকে জানাবা। ঠিক আছে, কোনো টপিক থাকলে সেগুলো জানাবা, আর যদি কোনো প্রবলেম সলভ দিতে হয় সেগুলোও জানাবা। আর ক্লাস কেমন লাগছে আজকের সর্বশেষ তোমরা আমাকে কমেন্ট দিয়ে জানাবা। আজকে কিছু মোটিভেশন দিয়ে কথাবার্তা শেষ করব, যেহেতু ক্লাস শেষ করলাম আজকে কিছু কথাবার্তা তোমাদের না বললেই নয়। সেটা হলো যে ভাইয়া এখান থেকে আমাদের সামনে এইচএসসি পরীক্ষা। তো এখন এই যে এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার পর আমাদের সামনে চলে আসতেছে অ্যাডমিশন। মনে রাখবা যে ভাইয়া অ্যাডমিশন টেস্টটা অনেকটা নদী পার হওয়ার মতো কিন্তু না, অ্যাডমিশন টেস্টটা অনেকটা সাগর পার হওয়ার মতো। বলো, নদীর পাড়ের এপারে দাঁড়ায় তুমি কিন্তু ওই পাড়টা দেখে আন্দাজ করে ফেলতে পারো, বুঝতে পারো যে আসলে নদীর এই পার থেকে ওই পারের দূরত্ব কত, আর আমি কেমন সাঁতারু, আমার কতটুকু স্ট্রেংথ আছে, আমার স্ট্রেংথ যেহেতু আমি নিজে জানি, ঠিক আছে, তাহলে আমি এই পার থেকে ওই পারে যাইতে পারবো কি না, তারপর তুমি নদীটা পার হওয়ার জন্য রওনা দেওয়া শুরু করো। কিন্তু ভাইয়া এডমিশন কিন্তু মোটেও নদী পার হওয়ার মতো না। এডমিশন টেস্ট জিনিসটা হলো সাগর পার হওয়ার মতো। বলতো ভাইয়া, নদীর যেমন এপার থেকে ওই পার পর্যন্ত দেখা যায়, সাগরের কি এপার থেকে ওই পার পর্যন্ত দেখা যায়? যায় না। তাহলে সাগর পার হয় কিভাবে মানুষ? সাগর পার হবে কিভাবে? তাহলে সাগর কিন্তু তুমি পার হইতে পারবা না। তাহলে সাগরে ততক্ষণ পর্যন্তই তুমি বেঁচে থাকবা যতক্ষণ পর্যন্ত তুমি ডুবে যাবা না, যতক্ষণ পর্যন্ত তুমি সার্ভাইভ করতে পারবা, সাঁতরায় সাঁতরায় টিকে থাকতে পারবা। তাহলে অ্যাডমিশন টেস্ট জিনিসটা বা বর্তমান সময় থেকে শুরু করে সামনের যে সময়গুলো আসতেছে এই সময়গুলো এরকমই আসবে। প্রচুর পদে পদে হতাশ হবা, পদে পদে ঝামেলায় পড়বা, কিন্তু কখনো ভেঙে পড়বা না। মনে রাখবা, যখন ভেঙে পড়বা, যখন তুমি কাজ করা বন্ধ করে দিবা, তখন কিন্তু ভাইয়া তুমি মনে করো তুমি পরাজিত, তুমি মাঠ ছেড়ে চলে গেছো। মাঠ ছাড়া যাবে না ভাইয়া, খেলতেই থাকতে হবে, খেলতেই থাকতে হবে। জীবন আপনাকে ভাষায় 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 একটা না একটা জায়গায় নিয়ে যাবেই, শুধু পরিশ্রমের উপরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি অ্যালাইভ, যতক্ষণ পর্যন্ত আপনি সাঁতরাইতেছেন সাগরে, বিষয়টা এরকম। ঠিক আছে, মাথায় রাখবা, মাথায় রাখবা সব সময় অন্য কারোর সাথে কম্পেয়ার করবা না। তোমার অনেক বন্ধু সিলেবাস শেষ করে ফেলতে পারে, তোমার অনেক বন্ধু অনেক পড়াশোনা করে ফেলতে পারে, বই 3-4 বার রিভাইজ দিয়ে ফেলতে পারে, কিন্তু তুমি ধরো কেবল একবার রিভাইজ দিচ্ছ বা কেবল একবার ভালো মতো শেষ করতেছো। সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি বারবার বলতেছি, শুধু নিজের সাথে নিজের কম্পেয়ার করবা, বুঝতে পারছো? ডে বাই ডে নিজের ইমপ্রুভমেন্টটা দেখবা, যে আমি যে আগাইতেছি, আমি যে পড়তেছি, আমি আগামী দিন যা পড়ছি তার থেকে আজকে বেটার কিছু শিখতে পারলাম কিনা, বা তার থেকে আজকে বেশি কিছু শিখতে পারলাম কিনা, বা আগামী দিন পরীক্ষাতে বা গতকালকে আমি পরীক্ষাতে যে নাম্বারটা পাইছি আজকের পরীক্ষাতে আমি তার থেকে বেশি নাম্বার পাইতেছি কিনা, বা আগামীকালকের পরীক্ষাতে আমি তার থেকে আরো বেশি নাম্বার পাবো কিনা, এভাবে চিন্তা করবেন। মনে রাখবেন অলওয়েজ, এটা আমার কথা না, আমার একজন প্রিয় মানুষের কথা, সোহাগ ভাইয়ের কথা। সোহাগ ভাই একটা তার মোটিভেশনে বলছিল যে অলওয়েজ মনে রাখবা বাচ্চারা যে 1 = 0। এখন তোমরা বলতে পারো যে ভাই টাফের কেমন কথা, 1 তো অলওয়েজ 0 থেকে বড়। তাহলে এটা এটা কি হইলো? এটার মানে হইলো যে ভাইয়া, যদি তুমি পরীক্ষাতে ধরো সাপোজ তোমার কোনো বন্ধু পরীক্ষা দিছে, পাইছে 100-র মধ্যে 90, তুমি পাইছো 33, কোনো মতে পাস করছো, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ পড়বা। মনে রাখবা যে তুমি 33 পাইছো, 0 পাও নাই, কিন্তু তুমি 33 পাইছো, 0 পাও নাই। এই জন্যই বললাম 1 = 0। কিছু না পাওয়ার থেকে অল্প কিছু পাওয়া ভালো। এখন তোমার টার্গেট হবে এই 33টাকে পরের দিন কিভাবে 34 বানানো যায়, এই 34টাকে পরের দিন কিভাবে 35 বানানো যায়, 36 বানানো যায়, 37 বানানো যায়, 40 বানানো যায়। ফলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পর তোমার বন্ধু যে পরিমাণ নাম্বার ক্যারি করতেছিল, তুমি আস্তে 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 ডে বাই ডে ইমপ্রুভ করতে 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 এক সময় তার লেভেলে চলে যাবা। এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আর প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে ভাইয়া। মনে রাখবেন, পড়াশোনার কোনো বিকল্প নাই। যারা আমার মতো বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলি বিলং করো, তাদের জন্য বলতেছি, মিডল ক্লাস ফ্যামিলির মানুষজনের জন্য, আমাদের জন্য সফলতার, জীবনকে চেঞ্জ করার একটাই হাতিয়ার, অন্যতম হাতিয়ার, সর্বশেষ হাতিয়ার, সেটা হলো পড়াশোনা। আমাদের পড়াশোনা বাদে, আমাদের শ্রম বাদে, আমাদের পরিশ্রম বাদে আর কিছু নাই আমাদের ভাগ্য চেঞ্জ করার মতো। এই জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত পরিশ্রম করবা ততক্ষণ পর্যন্ত তুমি ট্রাকে আসো, যখনই পরিশ্রম বন্ধ করবা তখনই তুমি ট্রাক থেকে ছিটকে গেছো। ভাইয়া, তুমি স্বপ্ন দেখো তুমি ডাক্তার হবা, তুমি স্বপ্ন দেখো তুমি ইঞ্জিনিয়ার হবা,
বাংলাদেশে কি তুমি শুধুমাত্র একজন ব্যক্তি আছো যে এই স্বপ্নটা দেখো? জীবনেও না, আরো অনেকেই আছে যারা এই স্বপ্নটা দেখে। তাহলে তারা কি পরিশ্রম করতেছে না? তারাও পরিশ্রম করতেছে। তাহলে তুমি যদি অবহেলায়, অসচেতনতায়, অজ্ঞতায় সেই সময়গুলোকে নষ্ট করো, আর ওই সময়ে তোমার ওই কম্পিটিটর গুলা কি করবে বলো তো? তোমার ওই কম্পিউটার গুলা ওই সময়গুলাকে কাজে লাগায় 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 সে তার সাকসেসের দিকে 1 পা 2 পা 1 পা 2 পা 1 পা 2 পা করে আগাইতে থাকবে। কথা বলতে পারছি? ফলে দিন শেষে তোমার সাথে তার একটা বিস্তর গ্যাপ হয়ে যাবে। এই জন্যে তোমাকে টিকে থাকতে গেলে, তোমার অস্তিত্ব বজায় রাখতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই অবশ্যই নিজের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। এটা কিন্তু অবশ্যই মাস্ট, ম্যান্ডেটরি। জীবনে সাকসেস হওয়ার জন্য খুব ম্যান্ডেটরি একটা কথাবার্তা বললাম, যে অবশ্যই অবশ্যই নিজের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। এবং সবাই ভালো থাকবা। আর আমি আগামী ক্লাসে যতটুকু বাকি থাকলো সেই বাকিটুকু টপিকের উপরে ভিডিও তোমাদেরকে দিয়ে দিবনে। ঠিক আছে? তাহলে তোমাদের যে স্লাইড আছে সেই স্লাইডগুলো আমি দিয়ে দিব এবং ভিডিওগুলো দিয়ে দিব। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।